দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ডাক্তার ফেরদৌস খন্দকার বরাবরের মতোই নিউ ইয়র্ক থেকে আজ এসেছি মাদকাসক্তি নিয়ে কথা বলার জন্য। প্রথমেই বলে নিই, আপনারা দেখেছেন যে আমি মেডিকেল বিভিন্ন রোগ নিয়ে সবসময় ভিডিও তৈরি করি যেন কারো না কারো কাজে আসে। আজ থেকে আমি সিরিজ আকারে এই সিরিজটুকুকে সাথে এনেছি, মাদকাসক্তি। প্রথম পর্বে আমরা সাধারণ ধারণা নিয়ে কথা বলবো, দ্বিতীয় পর্বে আমরা ইয়াবা নিয়ে কথা বলবো, তৃতীয় পর্বে ফেন্সিডিল যে সাধারণ শব্দগুলো এগুলো নিয়ে কথা বলবো, চতুর্থ পর্বে মারিওয়ানা নিয়ে কথা বলবো। দর্শক মণ্ডলী, এই যে রোগটি এটি আসলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হয়। আর তাই আজ আমাদের সাথে আমরা পেয়েছি ডক্টর নাসরিন কাদের, যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে এনাদের টিম সাধারণত কাউন্সিলর হিসেবে পরিচিত। ডক্টর নাসরিন কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর ফেরদৌস। ধন্যবাদ। আমাদের সাথে সুদূর সিডনি থেকে যুক্ত হয়েছেন ডাক্তার সত্যজিৎ দত্ত। তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং মাদকাসক্তি নিয়ে তিনি কাজ করেন, সেইটির উপরও ওনার ফেলোশিপ আছে। স্বাগত জানাচ্ছি ডাক্তার সত্যজিৎ দত্ত আপনাকেও। ধন্যবাদ আপনাদের। একটু বলে নিই, ডাক্তার সত্যজিৎ দত্ত আমার এক সময়কার মেডিকেল কলেজের সহযোদ্ধা, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে হয়। আমি প্রাউড যে আমি আজকে ডাক্তার সত্যজিতের মধ্যে একজন ডাক্তারকে আমাদের সাথে পেয়েছি। প্রথমেই আজকের এই পর্বে শুরুতে আমি একটু বলে নেব মাদকাসক্তির সাধারণ ধারণা নিয়ে, তারপর আমরা ক্রস কোয়েশ্চেন করব, এখানে ক্রস ডিসকাশন হবে। ইংরেজিতে এইটিকে বলা হয় এডিকশন বা ড্রাগ এডিকশন। এক একজনের ব্যবহার, ব্রেইন বা শরীর এক একভাবে বিভিন্ন রাসায়নিক সামগ্রীর প্রতি কাজ করে। এডিকশন তখনই হয় যখন এই সমস্ত সামগ্রী, বিশেষ করে অ্যালকোহল, মারিওয়ানা, নিকোটিন, ইয়াবা এবং অন্যান্য সামগ্রী ব্যবহারের ফলে যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই এটি এডিকশন হয়ে দাঁড়ায়। কোনো রাসায়নিক পদার্থটি কি ধরনের অ্যাডিকশন করবে সেটি নির্ভর করবে রোগীর বা মানুষটির শরীরের উপর এবং সেই রাসায়নিক পদার্থের উপকরণের উপর নির্ভর করে। রাসায়নিক পদার্থের কারণে বিভিন্নভাবে লক্ষণগুলো আসে। সাধারণ লক্ষণগুলো দেখা যায় খুব উত্তেজিত হয়ে যায় অথবা একেবারে নুয়ে যায়। অনুভূতিগুলো অন্যরকম হয়ে যায়, যেমন চোখে দেখা বদলে যায়, মুখের স্বাদ বদলে যায়, ত্বকের অনুভূতি বদলে যায়, চোখ লাল হয়ে যায়, মুখ শুকনো হয়ে যেতে পারে, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, ব্রেনের যে তীক্ষ্ণতা সেটিও আস্তে ধীরে কমে যেতে পারে। প্যারানয়া, হ্যালুসিনেশন, কনফিউশন, প্যানিক অ্যাটাক। অর্থাৎ প্যারানয়া অর্থ হচ্ছে আপনি সব কিছুর ভিতরে অন্যরকম অর্থ খুঁজবেন। হ্যালুসিনেশন অর্থাৎ হচ্ছে আপনি যা দেখছেন না সেটি আপনার কাছে মনে হচ্ছে সামনে এসেছে। কনফিউশন অর্থাৎ কনফিউশন। প্যানিক অ্যাটাক অর্থাৎ ভয়ের অ্যাটাক হয়েছে। ডেলিরিয়াম, উল্টোপাল্টা বলা, যেটিকে আমরা প্রায় সময় দেখি। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অর্থাৎ ভায়োলেন্ট বিহেভিয়ার, ব্যবহার। বারবার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া, যারা গাড়ি চালান, মাত্রাতিরিক্ত ঘামানো, জ্বর ভাব, ট্রেমার, হাত পা শেক করা, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি। অ্যাডিকশন তখনই বলা হয় যখন দেখা যায় ব্যক্তিটি নিয়মিত ব্যবহার করার জন্য একটি বিশেষ অনুভূতি অনুভব করে এবং প্রকট ইচ্ছা থাকে সেইটি ব্যবহার করার জন্য। সময়ের সাথে সাথে এইটি ক্রমে বাড়তেই থাকে এবং পরিমাণও বাড়তে থাকে। ধন দৌলত খরচ হতে থাকে এই পথে। নিজের সাধারণ কাজগুলো করার সামর্থ্য হারিয়ে ফেলতে থাকে। নিজের শক্তির পরও, নিজের ক্ষতির পরও সামগ্রীগুলো ব্যবহার করে যেতেই থাকে দিনের পর দিন। কোন কাজগুলো করতে হবে বা করতে হবে না সেটির পার্থক্য বুঝতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক কাজগুলো মারাত্মক ব্যাহত হয়, যেমন গাড়ি চালানো, পড়াশোনা করা, দৈনন্দিন চলাফেরা এগুলো। আবার এই সামগ্রীগুলো বন্ধ করলে দেখা যায় যে না নেয়ার ফলে কিছু উইথড্রল সিনড্রোম হয়, সিমটমস হয়, অর্থাৎ না নেবার ফলে আরেক রকমের অনুভূতি হয়। এগুলো দেখলে বোঝা যাবে যে একজন মানুষ মাদকাসক্তির মধ্যে পড়ে গিয়েছে। এখন পরিবার কি দেখবে? পরিবার দেখবে স্কুল বা কলেজের পারফরমেন্স কমে যাচ্ছে, পারফরমেন্সে অনেক কিছু মিসিং হচ্ছে। শারীরিক স্বাস্থ্য দেখলেই বোঝা যাবে যে শক্তি কমে গিয়েছে,
ওজন কমে বা বেড়ে গিয়েছে, চোখ লাল হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে যে একটু অবহেলিত ভাবে চলছে, কাপড় চোপড় নোংরা, চুল কাটছে না ইত্যাদি। ব্যবহারেও কিছু পরিবর্তন পাবে, পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে লুকাতে চাবে, টাকা পয়সার কিছু ইস্যু তো আছেই, হঠাৎ করে বেশি বেশি খরচ করবে, ব্যাখ্যাহীন খরচ, পরিবারের বড়দের টাকা দেখবেন চুরি হচ্ছে, মিসিং হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। তবে কখন ডাক্তার দেখাবেন এটি নিয়ে চলুন একটু জেনে। যখন দেখা যাবে যে এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণের বাইরে এবং ব্যক্তিটির জীবন নিয়ন্ত্রিত হচ্ছে সেই রাসায়নিক পদার্থ দ্বারা, যখন ওভারডোজ হবার সম্ভাবনা দেখা দেয়, খিঁচুনি বা মৃগী রোগ পর্যন্ত দেখা যায়। কিছু চিকিৎসার কিছু সাধারণ আইডিয়া আছে, যেমন পরিবারকে বুঝতে হবে এটি একটি সমস্যা, এটি হচ্ছে আসল কথা। সোশ্যাল ওয়ার্কারের সাথে কথা বলতে হবে, সাইকোলজিস্ট আছে যারা কাউন্সিলর নামে পরিচিত। এখন কাদের এই মাদকাসক্তি হয়? যাদের পরিবারে এই মাদকাসক্তির হিস্ট্রি আছে, যাদের মেন্টাল হেলথ বা মানসিক রোগের সমস্যা ছিল বা আছে, যেমন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটি একটি মানসিক রোগ। বিষণ্ণতা, পূর্বে বিষণ্ণতা, পিয়ার প্রেশার অর্থাৎ বন্ধু বান্ধবের প্রেশারে পড়া, পরিবার থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়া, অনেকে বিভিন্ন রোগের কারণে এই ধরনের কিছু ঔষধ খায় যেগুলো ইভেনচুয়ালি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, মানুষ এগুলোর উপর ডিপেন্ড করতে শেখে। ড্রাগ এডিকশনের কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন আমি আগেই বলেছি, অনেকে ডিহাইড্রেট হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, ভুলে যাবার রোগ, খিঁচুনি, কনফিউশন, সামাজিকভাবে আলাদা হয়ে যায় তারা অনেক সময়, এগুলোও একটি রোগ। তারপর ছোঁয়াচে রোগের সংখ্যাও বেড়ে যায়, অনেকের HIV/AIDS হয়, STD সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই ধরনের চলাফেরার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সুইসাইড করছে তারা, ফ্যামিলি সমস্যা হয়, কাজের সমস্যা হয়, লিগ্যাল সমস্যা হয় এবং ফাইন্যান্সিয়াল সমস্যা হয়। প্রতিরোধ করতে গেলে দুইভাবে তা করা যায়। প্রথমে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ হবার আগেই আপনাকে এইটির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটি নিয়ে আমরা এখনই কথা বলবো। লক্ষণগুলোর দিকে খেয়াল রাখতে হবে, পারিবারিকভাবেই এগুলো শুরু করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, একবার হয়ে গিয়েছে এটি যেন রিল্যাপস না করে, সেইটি নিয়ে কথা বলবো। চলুন আমরা শুরু করি। কিছু শব্দ আছে, ডাক্তার সত্যজিৎ দত্তের কাছে যাই, যে মেডিকেল ভাষায় আমি একটি সামগ্রী ব্যবহার, এটিকে সাধারণ ব্যবহার বলি আমরা, কিন্তু এটি কখন অ্যাবিউজের পর্যায়ে পড়বে, কখন এটি ডিপেন্ডেন্স বলবো, কখন এটিকে এডিকশন বলবো। ধন্যবাদ ডাক্তার ফেরদৌস খন্দকার। ধন্যবাদ। এই ধরনের একটা বিষয় যেটা আসলে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে একটা অত্যন্ত জরুরি বিষয় বলে আমি মনে করি। কারণ বিভিন্ন সময় যখন দেশে যায় এবং অনেক পরিচিত লোকদের কাছ থেকে ফোন কল পায় বা যোগাযোগ হয়, দেখি যে যে আসক্তি, আমি বলবো যে আসক্তি বিভিন্ন কিছুর জন্য, সেটা কি হারে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। আমি জেনারেলি যে প্রশ্নগুলো আমাকে করেছেন তার আগে যদি একটু বলি যে এই বাংলাদেশে বর্তমানে অনুমান করা হয় প্রায় 70 লক্ষ লোক বিভিন্ন ধরনের আসক্তিতে আছে, এবং আউট অফ দ্যাট 70 লক্ষ কিন্তু 50 লক্ষ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি পপুলার যেটা, সেটা হচ্ছে ইয়াবার সাথে আসক্ত। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা প্রেক্ষাপটে যদি বলি, আমি জিনিসটাকে সাধারণভাবে বোঝাতে চাইলে, আপনি যদি একটা বৈদ্যুতিক সকেট চিন্তা করেন, আমাদের যে সকেট থাকে সেখানে একটা প্লাগ ঢোকানো হয়। তো আমাদের ব্রেনে এই ধরনের অনেকগুলো সকেট থাকে যেগুলো আমরা মেডিকেল ভাষায় রিসেপ্টর বলি। তো এই বাইরে থেকে যে সকেটটা ঢুকবে, তো এই দুটার যখন একটা কানেকশন হবে তখন কিছু অনুভূতি তৈরি হয়। তো যে এই ধরনের সব ধরনের মেডিসিনে আমাদের আমরা ডাক্তাররা বা চিকিৎসা বিজ্ঞানে যে মেডিসিন গুলো আছে সব জায়গায় কিন্তু এইভাবে কাজটা করে, যে বাইরে থেকে একটা ওষুধ দেওয়া হয়, সেটা শরীরের কোথাও গিয়ে আবদ্ধ হয়, তখন একটা অ্যাকশন তৈরি হয়। তো যেই প্রশ্নটা আপনি বললেন যে কখন এবিউজ বা কখন ডিপেন্ডেন্সি বা কখন এডিকশন, তো প্রাথমিকভাবে অনেক সময় যেটা হয় যে বিভিন্ন কারণে হয়তোবা একটু রিক্রিয়েশনাল বলি, যে একটু মজা করার সাথে, কোনো বন্ধুর সাথে অথবা কোনো সার্কেলে পরে কেউ হয়তোবা শুরু করলো, আর একদিন খেয়ে দেখো, একদিন নিয়ে দেখো, এই জিনিসটা কিছুই না, নিল।
তখন হয় কি, তখন ওই যে সকেটটার সাথে যখন যোগ হলো তখন তাদের মধ্যে সেই অনুভূতিটা আসে, সেই উত্তেজনাটা তারা পায়, যেগুলো হচ্ছে সাধারণ ক্ষেত্রে হয়তো আমরা পাই না। আপনি হয়তো বা আমরা পরবর্তীতে আসবো যে সে ধরনের অনুভূতিগুলো কি। সেই অনুভূতিগুলো হয়তো বা আমাদের জন্য, অনেকের জন্য সাময়িকভাবে খুবই উত্তেজনাকর, নিজেকে অনেক বেশি সুপার পাওয়ার মনে করা, সুপার হিরো মনে করা, অনেক বেশি শক্তিশালী মনে করা, এই জিনিসগুলো চলে আসে। তো যখনই আপনি প্রয়োজনের বাইরে এই জিনিসটা ব্যবহার করবেন বা চিকিৎসকদের পরামর্শ ব্যতীত ব্যবহার করবেন, তখন আমরা অনেকটা এটাকে বলে ফেলবো এবিউস। এখন এবিউস হতে হতে এক পর্যায়ে গিয়ে ওই যে আগে বললাম যে সকেটটা যেটা রয়েছে, সে এক সময় প্রতিনিয়ত চাইবে সেই একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সে অনুভূতিটা পেতে বডির মধ্যে, না হলে তার মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে। সে যে ধরনের ড্রাগ বা যে এডিকটিভ জিনিসগুলো আছে সেগুলো যদি নিয়মিত ব্যবহার না করে, একসময় গিয়ে তার মধ্যে একটা ক্রেভিং বা আমার নিতে হবে সে অনুভূতিটা কাজ করবে। তখনই চলে আসবে তার ডিপেন্ডেন্সি। এরপরে চলে আসবে আপনার এটারও আরো বেশি, একটু উপরে গেলে আরো বেশি যখন এটার উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেটাকে আমরা এডিকশন দিকে চলে যাই। এখন এটা আসলে আমরা এটা খুব সাধারণভাবে এখানে আলাপ করলাম। আমি নাসরিন আপা আছেন, উনি আরো ভালো বলতে পারবেন যে এখানে আসলে এই তিনটা ক্রাইটেরিয়া বা এই ধরনের ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলোকে আমরা ডিএসএম ক্রাইটেরিয়া বলি। সেভাবে আসলে আমাদের ডায়াগনোসিসটা করতে হয়। কিন্তু সাধারণভাবে বলতে গেলে অনেকটা এটাকে প্রাথমিক স্তরটা হচ্ছে এবিউজ, তারপর একটা ডিপেন্ডেন্স, আর যখনই এটা ডিপেন্ডেন্সকে কন্ট্রোল করা যাচ্ছে না, নিজের হাতে নেই, আমাকে ওই ড্রাগটা নিয়মিত খেতেই হচ্ছে, না খেলে আমার পার্শ্ব প্রতিক্রিয়া এতই তীব্র হচ্ছে যে আমি নানাবিধ রিয়াকশন করছি, ব্যবহার করছি বা উত্তেজিত হচ্ছি, আক্রমণাত্মক হচ্ছি, তো এগুলোকে আমরা তখন এডিকশনে চলে যাব। তা আমি অনেকটা সাধারণভাবে বললে আমাকে এইভাবে বলতে হবে। ধন্যবাদ। এই ক্ষেত্রে কি ছেলে এবং মেয়েদের মধ্যে যেই সংখ্যা, তারা কি সমানভাবেই আক্রান্ত হচ্ছে না ছেলেরা বেশি? মূলত আসলে যদি আমরা বলি বর্তমানে, আমি যদি সামগ্রিকভাবে বলি, মিড ইয়াং এই জেনারেশনটা কিন্তু খুব সহজে আক্রান্ত হচ্ছে। প্রথমে বলি, যেমন যে জিনিসটা নিয়ে আজকে আলাপ হচ্ছে আবার, সেটা কিন্তু প্রধানত হচ্ছে টিনেজার বা ইয়াংদের মধ্যে বেশি পপুলার, এবং এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ের কোনো পার্থক্য নাই আসলে পশ্চিম বিশ্বে। এখন যেহেতু আমাদের সমাজ ব্যবস্থায় সবকিছুতে আমরা সবাই সবকিছুতে অ্যাক্সেস আছে, সুতরাং আমাদের মানে আমার দেখা মতো এটা কোনো, যেটা আমরা মেডিকেলে প্রিভিলেন্স বলি যে নারীর মধ্যে বেশি না পুরুষের মধ্যে একটা রোগ বেশি, সে ধরনের কোনো কিছু নেই। আসলে সবার মধ্যে প্রায় সমানভাবে এটা হচ্ছে। ধন্যবাদ। আশঙ্কাজনক ভাবে বাড়ছে। লক্ষণগুলো প্রথম বাবা মা হিসেবে প্রথম কি খেয়াল করা উচিত বলে আপনার মনে হয়? যে ধরুন আমরাও তো পড়াশোনা করেছি, আমরাও দেখেছি আশেপাশে যে পিয়ার প্রেশার, আমি নাসরিন আপু আসছি, কিন্তু প্রথম কি লক্ষণ বাবা মা দেখা উচিত, যেটি দেখলে বাবা মার বোঝা উচিত যে চলুন আমরা খেয়াল করি? কি মনে হয় আপনার কাছে, প্যারেন্টসরা কি দেখলে বুঝবেন? সেটা হচ্ছে মূলত সব ধরনের এডিকশন, আমি বলবো শুধু ইয়াবা না, যেটা প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা উইথড্রল বলে একটা জিনিস হয়, নিজেকে একটু গুটিয়ে রাখা। যে সামাজিকভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, হয়তোবা সেই ছেলে বা মেয়ে বা সেই ব্যক্তি একটু আইসোলেটেড থাকার, একা থাকার পছন্দ করছে, হয়তোবা যেটা আমরা ডিনার টেবিল বলে সবাই একসাথে খেতে বসলো, সেই জায়গায় তার অনুপস্থিতি, কোথাও বেড়াতে যাচ্ছে সেই জায়গায় একটু অনুপস্থিতি, অথবা অসময়ে ঘুমানো, যে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, ছাত্র জীবনে আমরা অনেক সময় এতটা ঘুমিয়েছি, সারা রাত পড়াশোনা করে অথবা দিনের বেলা ঘুমাচ্ছি, সেটা এক কথা, কিন্তু কারণ ব্যতীত অস্বাভাবিক ঘুম, ক্ষুধামন্দা, যে আগে যেরকম খাওয়া দাওয়া করতো সে ধরনের খাওয়া দাওয়া নাই, কেন জানি সে খাচ্ছে না। তারপর ওয়েট লস একটা ব্যাপার থাকে অনেক সময়, যে হঠাৎ করে তার ওজন কমে যাচ্ছে, বিষণ্ণতা অনেক সময় থাকতে পারে, অনেক সময় যেটা হচ্ছে এজিটেশন, যেটা বলি খুব উত্তেজিত হয়ে যাওয়া, এবং খুব সহজে উত্তেজিত হয়ে যাওয়া। মানে মানে যে কেউ, যে আমরা জানতাম যে এই লোকটা, এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা
এই কথাতে উত্তেজিত হতে পারে, কিন্তু তার চেয়েও খুব হালকা একটা বিষয়ে হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে মানে যে কোনো মানুষের যে স্বাভাবিক কি বলবো যে পার্সোনালিটি অথবা যে দৈনন্দিন জীবন, দৈনন্দিন তার জীবনে যে যা যা করছে চালচলন সেটা থেকে যদি কিছুটাও ব্যত্যয় হয় তাহলে কিন্তু সবারই খেয়াল করা উচিত। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে টাকার জন্য ক্রেভিং করা, যে অকারণে বা বিনা কারণে সে টাকা চাচ্ছে। যে হয়তো অনেক সময় দেখা যায় যে টাকা চায়, যদি দেয়া না হয় অনেক সময় জিনিস চুরি হচ্ছে ঘর থেকে। আমি জানি না, আমার মানিব্যাগ থেকে কেউ টাকা নিয়ে যাচ্ছে, আমার ঘরে এই দামি জিনিসটা চুরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদের কিন্তু সচেতন হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নাসরিন আপা, পিয়ার প্রেশার নিয়ে চলুন একটু কথা বলি, অল্প একটু। আমরাও তো মেডিকেল কলেজে পড়েছি, এরপরেও দেখেছি এটা কিন্তু খুব একটা বিগ ইন্টারেস্টিং থিং। প্যারেন্টসরা অনেক সময় হয়তো বুঝতে পারে না যে আমার পাশের 4 জন বন্ধুর মধ্যে 3 জনই খাচ্ছে, আপনি কিভাবে না করবেন, তাই না? তখনই সারেন্ডার করে, ঠিক আছে একবার খাও, যেটা যেভাবে মানুষ সিগারেট খাচ্ছে। তো এইভাবেই নিশ্চয়ই এই মাদকও এইভাবেই ঢুকে বলে মনে হয়, তাই না? আপনার কাছে কি মনে হয়? আমি ধন্যবাদ ডক্টর ফেরদৌস। সবার আগে বলবো যে ধন্যবাদ একটা সময় উপযোগী অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেটার প্রকোপ বাংলাদেশে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে অবশ্যই অসম্ভবভাবে বেড়ে যাচ্ছে। আর দর্শকদের জন্য বলবো, ডক্টর সত্যজিৎ যে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি আপনারা একটু বারবার অনুষ্ঠানটা পরে রিওয়াইন্ড করে করে দেখেন, তাহলে কিন্তু একদম পুরো জিনিসটা পেয়ে যাবেন। উনি কিন্তু খুব সহজভাবে, আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি আমার দায়িত্বটা উনি করে দিয়েছেন। তারপরেও যেহেতু আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত, আমি বলছি যে ডক্টর ফেরদৌস, আপনি আমাকে প্রশ্ন করলেন এই পিয়ার প্রেশারটা কিভাবে অ্যাভয়েড করা যায়। দর্শকরা, পিয়ার প্রেশার মানে কি? পিয়ার মানে হচ্ছে আমার বন্ধু, আমার সাথী, অথবা যে আমার সাথে সবসময় চলাফেরা করে। কলেজ, স্কুল অথবা কাজে হলে আমার কলিগরাও আমার পিয়ার হতে পারে। আর প্রেশার মানে তো বুঝতেই পাচ্ছেন, একটা চাপের সৃষ্টি করা। সো পিয়ার প্রেশার আমার বন্ধু, আমার সাথী, আমার সাথে যে কাজ করছে অথবা যার সাথে আমি সবসময় ঘোরাফেরা করছি, তার উপর থেকে যখন একটা চাপ আসে, সেটাকেই পিয়ার প্রেশার বলা হয়। এখন মাদকাসক্তির বেলায় পিয়ার প্রেশারটা কিভাবে কাজ করে, এখন আমি সেটা আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি। সেটা হচ্ছে, মনে করেন বিশেষ করে তো আমরা আজকে বাচ্চাদের ব্যাপারে বেশি কথা বলছি। একটা বাচ্চা যখন স্কুলে যায়, হ্যাঁ, সে কিন্তু একটা বলতে গেলে ঘর থেকে সে যখন বের হলো, তখন কিন্তু সে একটা সমুদ্রের মধ্যে পড়ে। আমি বলবো এটাকে একটা সমুদ্র। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো কিন্তু একটা সমুদ্রের মতো। হ্যাঁ, এখন সে একটা মানুষকে আপনি যখন সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছেন, তখন আপনি তাকে প্রিপেয়ার করে দিবেন না। যেমন আমাকে যদি সমুদ্রে যেতে হয়, আমি কি করব? আমি ওরকম গিয়ার পরবো যে আমি যেন ডুবে না যাই। হ্যাঁ, আমি গিয়ার পরবো, তারপরে আমার এরকম শক্ত একটা নৌকা অথবা শিপ একটা থাকতে হবে, আমার সাথে আমার সরঞ্জাম থাকতে হবে, আমি যেন সমুদ্রের বাতাস আসলে আমার নৌকা ডুবি না হয়। সেরকমই আমি যখন আমার বাচ্চাটাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পাঠাচ্ছি, আমার বাচ্চাটাকে কিন্তু ঠিক ওভাবেই একদম প্রস্তুত করে পাঠাতে হবে। সেই প্রস্তুতিগুলো, এবং ওই প্রস্তুতিগুলো কেন নিতে হবে? কারণ সমুদ্রে যেমন ঝড় উঠে, ওই কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, ওখানেও কিন্তু অনেক ধরনের ঝড় আসে। সেই জন্য আমাদের বাচ্চাগুলোকে প্রস্তুত করে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো, একটা পরিবারের দায়িত্ব সবচাইতে বেশি মা এবং বাবা। এখন কারণ ওই প্রস্তুতটা স্কুল কলেজে টিচাররা করবে অন্য ধরনের প্রস্তুতি, মানে সমুদ্রে সে পড়ে গেছে, এখন তাকে উঠায় আনতে হবে। কিন্তু সমুদ্রে যাওয়ার আগের প্রস্তুতিগুলো বাবা মাকেই করতে হবে, ডিসকাশন। এখন বাবা মা কিভাবে, আপনার প্রশ্নে আমি থাকবো যে পিয়ার প্রেশার থেকে কিভাবে বাবা মা তাকে তৈরি করতে পারে। এখন একটা বাচ্চার কোন বাচ্চার পিয়ার প্রেশার বেশি হয়, মানে দর্শকরা, আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পিয়ার প্রেশারের মধ্যে পড়ে। পিয়ার প্রেশার মানে বন্ধুদের থেকে ওদের উপর একটা চাপ আসে, কিন্তু প্রত্যেকটা বাচ্চাই তাই বলে বন্ধুদের চাপে কোনো একটা দুষ্ট কাজ অথবা যে কাজটা করা মানা, অথবা বাবা মা যেটা করতে মানা করে, সেই কাজগুলো করে ফেলে না। তো কারা করে? কারণ প্রত্যেকটা বাচ্চাই জানে আমি বাবা মার থেকে আসছি এই শিক্ষাটা নিয়ে। তাহলে একদম প্রথম থেকেই বলি, আমরা
বাবা মাকে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যে আমরা বাচ্চাদের বন্ধু। এটা আমি বারবার বলতে চাই। বাচ্চারা যখনই দেখবে আমার বাবা মা আমার বন্ধু, তখনই ওদের না একটা সেলফ এস্টিমে, হ্যাঁ আমার একজন বন্ধু আছে, এখন আরেকটা দুষ্ট বন্ধু আমাকে কি বললো সেটার জন্য আমি ওর দলে ভিড়ে যাব না। সেই জন্য বাবা মা যদি বন্ধু মতো থাকে, বকাঝকা দরকার আছে, মানে শাসন তো করতেই হবে, কিন্তু সোহাগ মানে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে শাসনও করতে হবে কিন্তু বন্ধু সুলভ থাকতে হবে। এগুলো অনেক বিস্তারিত আলাপ, বাট আমি একটু তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে সেই বাচ্চাটা পিয়ার প্রেশারে পড়বে যেই বাচ্চাটার সেলফ এস্টিম কম, কারণ সে মনে করে কি আমার বন্ধুরা বোধহয় আমার চাইতে বেটার, সে আমার থেকে বেশি জানে, তারা আমার থেকে বেশি স্মার্ট, তারা আমার থেকে দেখতে বেশি সুন্দর, সেজন্য সে নিজেকে সবসময় তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যা বলে সেটাই করতে চায়। এই যে দেখেন পিয়ার প্রেশারে পড়ে যাচ্ছে। তো পিয়ার প্রেশারটা কি, তখন সে বুঝতে পারে না কোন দলটার সাথে আমার মিশা উচিত, আমি কি এই ভালো দলটা মিশবো নাকি এইটা মিশবো না এটা মিশবো, ও তখন বুঝতে পারে না। আর পিয়ার দুষ্ট দল যেগুলো, দুষ্ট পিয়ার যেগুলো, ওরা সবসময় করবে কি উপরে খুব ভালো থাকবে, ওকে সবসময় বলবে এই আসো আসো তুমি খুব সুন্দর, অথবা তুমি খুব স্মার্ট, তুমি আমাদের দলে আসো। কিন্তু যারা ভালো দল তারা কিন্তু কখনো ওই বাচ্চাটাকে কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করবে না, বুঝতে পারছেন? সেই জন্য যার সেলফ এস্টিমটা কম হবে সে চট করে ওই দুষ্ট দলদের এখন চলে যাবে। আমি অনেক বাবা মাকে দেখেছি যে বাচ্চারা স্কুল থেকে আসলো কাপড় চোপড়ে গন্ধ শুকতে, যে এখানে কোনো ড্রাগের গন্ধ আছে কিনা। তো প্রথম যখন বুঝতে পারবে যে সামথিং ডিফারেন্ট, কি করা উচিত, প্রথম স্টেপটা কি করা উচিত? অবশ্যই খুবই সুন্দর প্রশ্ন। সিগারেটের গন্ধ পাচ্ছে অবশ্যই, বা মারিওয়ানার গন্ধ পাচ্ছে, অবশ্যই। এখন কি করা উচিত? আমি আবার সেই ডক্টর সত্যজিতের উত্তরের প্রসঙ্গেই আমি চলে যেয়ে বলবো, উনি কিন্তু বলেছেন যে আমরা প্রথমে কিভাবে বুঝবো একটা বাচ্চা, আমার বাচ্চা ড্রাগের দিকে যাচ্ছে কিনা। ওর দৈনন্দিন জীবনে ও যা যা করতো, যেমন ধরেন সকালে সে 8টায় উঠতো, এখন সে 10টা 11টায় উঠছে, অথবা যেই বাচ্চাটা 11টায় উঠতো মনে করেন ছুটির দিনে, সে এখন হঠাৎ করে একদম ভোরে ভোরে উঠা শুরু করে দিল, এইটা একটা পরিবর্তন। আরেকটা উনি বলেছেন খিদা, মানে খাওয়া দাওয়া, আগে যা দিত মা খেত, ভালোই খেত, এখন সে যাই দেখে বলে আম্মু আমার খিদা নাই, আমার একদম আই হ্যাভ নো অ্যাপিটাইট, একদম বলে দিবে। এই যে দেখেন খিদায় একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তন ওই যে রাতে ঘুমোতে যাচ্ছে কখন, আগে যদি 10টায় যেত, এখন হয়তো সে রাত 12টা 1টা 2টা পর্যন্ত জাগা থাকছে। তারপরে ওই যে খিটখিটে মেজাজ আছে, বললো যে চট করে উত্তেজিত হয়ে যায়, বাবা মা বললো আচ্ছা এই কাপড়টা একটু ঠিক করে রাখো, তুমি তো স্কুল থেকে এসে ধাম করে ফেলে দিলে, বাস ও একদম আমার এখন সময় নাই, অথবা আমি খুব ব্যস্ত, অনেক কিছু আর কি, মানে সে উত্তেজিত হয়ে যাচ্ছে। ইন্টারভেনশন কি করবে? ফার্স্ট স্টেপ, এখন ফার্স্ট স্টেপ কি করবে? অবজার্ভ করতে হবে। আপনি দেখুন আপনার বাচ্চাকে, আপনি দেখুন। হ্যাঁ, আমরা ডাক্তাররাও বলি আমাদের ফার্স্ট স্টেপ কি? অবজারভেশন পেশেন্টকে। তো বাচ্চাকেও তেমনি আপনি দেখুন যে ও কি করছে, সকালবেলা উঠে ও কি করছে, ও কি খাওয়া দাওয়া করছে, পোশাক আশাক কেমন পড়ছে। পোশাক আশাকে কিন্তু একটা পরিবর্তন হয়ে যেতে পারে। আগে হয়তো সে খুব একদম ভদ্র পোশাক পরতো, এখন হয়তো সে খুব পাঙ্ক টাইপের কিছু ফ্যাশনেবল কিছু পরছে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, তারপর ওই যে পোশাক কি পরছে, তারপর মেইন আপনি দেখবেন যে ওর বন্ধু বান্ধব কারা, আগে যাদের সাথে মিশতো এখন নতুন কারোর সাথে সে মিশছে কিনা। আচ্ছা, হ্যাঁ। আর আপনি আরেকটা বললেন যে গন্ধটা তো খুবই ভালো, আপনি বাবা মা হিসাবে যদি চট করে গন্ধটা বুঝে যান তাহলে তো এর উপরে কোনো কথাই নাই। তখন আপনি ওর রুম কিন্তু দেখবেন। অনেক বাবা মা আছে কোনো দিন বাচ্চাটা রুমে যায় না, বাচ্চাটা ওখানে কি করে, কোথায় খাবার রাখে কিনা, পরিষ্কার করে কিনা, সবসময় বাচ্চাদের রুম দেখতে হয় যে ওর কোথায় কি আছে, কেমন গন্ধ, পরিষ্কার কিনা। মাঝে মাঝে বাচ্চার রুমে গিয়ে বাবা মার গল্প করতে উচিত। মানে আমি ওগুলোতে যাব, কিন্তু আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই যে কি করা উচিত? লক্ষ্য করুন, অবজার্ভ করুন। অবজার্ভ করে আপনি যখনই দেখবেন তার দৈনন্দিন ক্রিয়াকলাপের মধ্যে একটু হেরফের হচ্ছে, তখন কি আপনি স্কুলে খবর নেবেন,
টিচারদের সাথে বসবেন? আচ্ছা, সেটাতে আমি যাচ্ছি। স্কুলে একটু পরের দিকে যান, কারণ স্কুল জিনিসটা বাচ্চাদের জন্য খুব একটা সেন্সিটিভ জিনিস। কারণ স্কুলে একটা কিছু জানাজানি হয়ে যাক, টিচার জানুক অথবা বন্ধুরা জানুক, এইটা কিন্তু ওরা খুব এম্বারেসড ফিল করে। ওকে, সেজন্য আপনি স্কুলে একটু পরে যান, আপনি অপেক্ষা করেন, তাকে বলেন তোমার পরীক্ষা কবে, তোমার গ্রেডগুলো কিন্তু আমাদেরকে দেখাবা। প্রতিবার পরীক্ষার পরে আপনি গ্রেড নিয়ে বসলেন, প্রতিবার সে গ্রেডে এ পায়, এবার দেখলেন যে এবার সে বি পাচ্ছে, বি নেগেটিভ, সি প্লাস। হ্যাঁ, তখন আপনি তখনই যদি টিচাররাই কিছু আগে, মা বাবার থেকে কিন্তু আবার অনেক সময় টিচাররাই আগে লক্ষ্য করে ফেলতে পারে যে এই বাচ্চাটার মধ্যে কিছু একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, বুঝছেন? তখন কিন্তু টিচারই হয়তো ওর গ্রেডের সাথে একটা নোট লিখে দিল যে উই নিড টু মিট উইথ দ্য প্যারেন্টস বিকজ দিস স্টুডেন্ট ইউজ টু বি এ স্টুডেন্ট, নাও হি ইজ গেটিং বি অর সি। সো এটা হতে পারে। অথবা কিছু যদি নোট না আসে, আপনি যখনই দেখবেন আপনার বাচ্চার গ্রেড কমে যাচ্ছে, তখন আপনি নিজে কল করে বলবেন আই ওয়ান্ট টু মেক এ অ্যাপয়েন্টমেন্ট টু মিট উইথ ইউ। এখন হাড়ি ভাঙবেন কখন? যখন বুঝতে পারলেন যে ইয়াস, প্রথমে ইন্টারাকশন কি হবে বাচ্চাটির সাথে, যে দেখো বাবা কোথাও সমস্যা হচ্ছে, আমি জানতে চাচ্ছি তোমার সমস্যাটা। আচ্ছা, তাহলে এখন আমি বুঝে গিয়েছি তুমি কিছু একটা নিচ্ছ। আচ্ছা, এই ফার্স্ট ইয়েতে কখন যাবেন? সেই জন্যই তো আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, যে সব সময় বাচ্চাদের সাথে আপনারা বন্ধুর মতো থাকবেন। যেই বাবা মারা বাচ্চাদের সাথে বন্ধুর মতন থাকে, তাদের জন্য এই হাড়ি ভাঙাটা খুবই সহজ। কারণ ওনারা তো প্রত্যেকদিনই কথা বলছে, এই কি বলবো, একটা নাম বলেন, ফেরদৌস মনে করেন, ফেরদৌস তুমি যে আসছো, কেমন গেল তোমার দিনটা স্কুলে কেমন, কয়টা বন্ধুর সাথে আজকে দেখি কি হলো তোমার, কয়টা বন্ধু তোমাকে টিটকারি দিল, অথবা কি এই প্রশ্নগুলো তো আপনি বন্ধু ভাবাপন্ন বাবা মা হলে এই প্রশ্নগুলো কিন্তু আপনি প্রতিদিনই করছেন। বাচ্চা তো সবসময় অ্যাভয়েড করবে ড্রাগের জায়গাটা, মাদকের, সেইটা কিভাবে আপনি এনগেজ করবেন? তখন আপনি যখন দেখবেন যে আমি তো তার সাথে অনেক বন্ধু মতো ছিলাম, এখন সে আমার সাথেই কথা বলতে যাচ্ছে না, বাবা মাকে অ্যাভয়েড করে সে চট করে স্কুল থেকে এসে ও রুমে চলে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এখন বলবেন যে তখন সুন্দর করে প্রথমেই কিন্তু চোখ রাঙানো অথবা শাসানো সুরে কথা বলবেন। সুন্দর প্রতিদিন যেমন ডাকতেন, আজকেও ডাকবেন। খাবার টেবিলে অথবা টেলিভিশন দেখতে বসছেন, সেখানে ডাকলেন, বাবা তোমার কিছু হয়েছে, আব্বা স্কুলে কিছু হয়েছে, বন্ধু কিছু বলছে অথবা টিচার কিছু বলছে? বললেন নো নো নো, নাথিং ম্যাম, নাথিং নাথিং। তাহলে বাবা তোমাকে তো একটু অন্যরকম মনে হচ্ছে, তুমি বলো না বাবা, আমরা তো তোমার বন্ধুই, আমরা তো, মনে রেখো, আমরা তোমার বাইরে যতই বন্ধু থাকুক, বাবা মা হচ্ছে সবচেয়ে আসল বন্ধু, এই জন্য তুমি আমাদেরকে সব কিছু বলতে পারো। এইটা বলার পরে কোনো বাচ্চা কিন্তু একদম চট করে বলে দেবে, হ্যাঁ, আর কোনো বাচ্চা এখনো বলবে না। হ্যাঁ, তখন কি করবেন? তখন বলবেন কি, ইস জানো আমরা না যখন ছোট ছিলাম, আমাদের তো বাবা মাও তো একদিন ছোট ছিল, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম স্কুলে, জানো আমাদের না অনেক এরকম, আমার বন্ধুদের সাথে কতগুলো দুষ্টু বন্ধু এসে বলতো, এই জানিস ওই জিনিসটা খেলে না খুব ভালো লাগে, খাবি। তারপরে না জানো আমিও না একদিন ট্রাই করছিলাম। তখন বাচ্চা বলে কি, বাবা তুমি ট্রাই করছিলা? হ্যাঁ, একটু ট্রাই করলে কি হয়? তখন বলে, জানো বাবা আসলে না আমিও একটু ট্রাই করতেছি। দেখলেন কথা বলার টেকনিকগুলো? দেখলেন যখন বাচ্চাটা দেখবে যে বাবা মারাও একসময় ছোট ছিল এবং বাবা মারাও এগুলার ভিতর দিয়ে আসছে, তখন সে বাবা মার সাথে রিলেট করতে পারে। রিলেট মানে আমি বাবা মাও তাহলে আমার কথাটা বুঝবে। কারণ কি, আমি একটা কথা বলি, প্রতিটা বাচ্চাই কিন্তু চায় সে ড্রাগ নিবে না, সে ভালো থাকতে, সে সৎ পথে থাকতে, সে পড়াশোনায় ভালো করতে। কিন্তু কিছু বাচ্চা, ওই যে বললাম সেলফ এস্টিম অভাব, অথবা কোনো বাচ্চার যদি ডিপ্রেশন থাকে, তারা অথবা ট্রমা থাকে, বাড়িতে কোনো সমস্যা থাকে, হয়তো কারো দ্বারা অ্যাবিউজ হচ্ছে, সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, এগুলো কাউকে বলতে পারছে না, তখন ওদের ওই ডিপ্রেশনগুলো কাটানোর জন্য কিন্তু ড্রাগের দিকে আসক্ত হচ্ছে, তাই না ডক্টর সত্যজিৎ? তাহলে এখন ওই যে বাবা মাটা যখন বলবে, জানো আমিও না এরকম একটু ট্রাই করছি, জানো আমার না এরকম লাগছিল, মাথা ঘুরায় পড়ে যাচ্ছিল, তখন যখন বাচ্চাটা হয়তো তখনও বললো না, তখন আপনি বাবা হয়ে বলবেন কি, তুমি যদি কখনো করো না বাবা আমাদেরকে বলো, কারণ একটু করলে আমরা তোমাকে অনেক হেল্প করতে পারবো। মানে সুন্দর করে কথাটা বললেন। সোর্স দুই রকমের এখানে, একটা হচ্ছে স্কুলের সোর্স,
ফ্রেন্ডস, জি। আর হচ্ছে কাজের কলিগের মাধ্যমে। অনেকে আছে 16-17 বছর বয়সে কাজ করছে। জি জি জি। সোর্সটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার কাছে কি মনে হয়? এই শিশুটার হয়তো কাজে যেতে দিবেন না, সে মন খারাপ করবে, স্কুল তো বন্ধ করতে পারবেন না। অবশ্যই। হাউ ডু ইউ কন্ট্রোল দিস সোর্সেস অন ইওর? যেমন আপনি বললেন কাজের ব্যাপারে যদি সোর্সটা হয়ে থাকে, আমি তাকে সেখানে আর কাজ করতে দিব না। সে তো মানবে না। হ্যাঁ, সে যদি অনেক রোগী দেখেছি আচ্ছা মানতে চাবে সে না। মানতে চাবে না, তাহলে আপনি এখন একদম ছোট থেকে এখন আপনি 16-17 দিকে চলে গেলেন। Okay. এখন ঠিক আছে, তাহলে আমরা 16-17 কথা বলি। ঠিক আছে। 16-17 কথা, সেই একই জায়গায় আসছে ঘুরে ফিরে। বাবা মা যদি বাচ্চার সাথে আগের থেকে সুন্দর একটা সম্পর্ক রাখতো, সেই বাবা মার জন্য ওই বাচ্চাটার সাথে কথা বলে কথা বের করে নেওয়া সহজ হতো। হ্যাঁ, যেমন আমি তাহলে দুই ধরনের প্যারেন্টসের কথাই বলবো। যেই প্যারেন্টসদের বন্ধু ভাবাপন্ন ছিল বাচ্চাদের সাথে, সেই প্যারেন্টসরা তখন বলবে যে বাবা তুমি ওইখানে যেও না, ওইখানে কাজটা আমাদের পছন্দ না, ওখানে অনেক দুষ্ট, তাহলে তুমি কি মনে করো? তখন ওকে বলবেন। বড় বাচ্চাগুলোকে ওদের ওপিনিয়ন জানতে চাবেন যে তুমি কি মনে করো। হ্যাঁ, তুমি যে ওখানে যাচ্ছ, মনে করো ওরা তোমাকে কিছু একটা খেতে বলছে, স্মোক করতে বলছে কিছু, তুমি কি মনে করো? ও তখন বলবে বাবা আমি কিন্তু আমি আমাকে কন্ট্রোল করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, আমি একটু আধটু হ্যাঁ। তখন ও আপনি বলবেন যে বাবা তাহলে কন্ট্রোল তুমি যদি করতে পারো তাহলে তোমার উপরে আমাদের আস্থা আছে। একটা কথা দর্শক আমি বলে দিই, বাবা মার উচিত বাচ্চাদের সবসময় বলা আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইন ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা করো সেইটার উপর আমাদের আস্থা আছে। এই কথাটা বলার সাথে সাথে না বাচ্চাগুলোর মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। বাবা মা আমাকে বিশ্বাস করে, আমি কখনো বাবা আমার বিশ্বাসটা ভঙ্গ করতে পারি না, বুঝছেন? কিন্তু আরেকটা বাবা মা দেখেন, আমি উদাহরণ দিচ্ছি, যদি সব সময় বলে তোর কথা আমি বিশ্বাস করবো, তুই সবসময় এরকম করিস, তুই মনে নাই ওটা কি করছিলি, তোর কথা আমরা কোনোদিন বিশ্বাস করবো না, তখন হয় কি বাচ্চাগুলার বাবা মা তো আমাকে এমনিতে বিশ্বাস করে না, আমি এখন করলে কি আর না করলে কি বাবা আমাকে বলতেও দিব না। দেখলেন? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়ে, আমার নিজের একজন পেশেন্ট ছিল, বাচ্চাটা, আমি তো যেহেতু দর্শক আমি আমেরিকায় ডাক্তারি করছি, আমেরিকার পরিপ্রেক্ষিতে আমার কাছে বেশি চলে আসে। আপনারা একটু মানে দেশের পরিপ্রেক্ষিতে আপনারা একটু চিন্তা করে নিন জিনিসগুলো। সো এই দেশে যখন বাচ্চাগুলো একটু বড় হয়, আমি সবসময় বলি বাচ্চাগুলো ঘরে একরকমের পরিবেশ দেখে, বাইরে আরেক রকমের পরিবেশ দেখে। তারা অলরেডি একটা ডাইলেমার মধ্যে থাকে, মানে সবসময় ওরা যুদ্ধ করছে নিজের সাথে, আমাকে বাসায় এইভাবে থাকতে হবে, বাইরে গিয়ে আমাকে এইভাবে থাকতে হবে। খুব কঠিন কিন্তু আসলে ওদের জন্য। বাসায় ইন্ডিয়ান লাইফ, দেশি লাইফস্টাইল, আর বাইরে একদম আমেরিকান লাইফ, এই জন্য ওদের কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ, তো এখন তারপরেও দেখেন বাচ্চারা না আসলে খুবই ভালো, ওরা সবসময় চেষ্টা করে দুটোই মেনটেন করে চলতে। হ্যাঁ, এখন ওরা তাই করে কি, মা বাবা যা চায় সেটাই করে, আবার স্কুলে গিয়ে একটু আমেরিকানাইজ হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু সবসময় মনে করবেন না ওই একটু আমেরিকানাইজ হওয়ার চেষ্টা করাটাই খারাপ। সেই জন্য বাচ্চাকে বিশ্বাসটা তৈরি করবেন যে আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ, তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম আমার একটা পেশেন্টের উদাহরণে, সেটা হচ্ছে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, মনে করেন এখন 18 পার হয়ে 20-22-এ চলে গেছে। এখন সে করে কি, এখন তো মনে করেন স্কুলের অত বাধা ধরা নাই, এখন তো অত হোমওয়ার্ক নাই, এখন স্কুল কলেজে চলে গেলে তো আপনারা জানেন নিজের উপরে সব কিছু। এখন ও করে কি, আগের মতো এত পড়ে না, 11টা বাজে উঠে, বাট সে জানে আমি কোনো না কোনো সময় আমার হোমওয়ার্কগুলো ঠিকই করে ফেলবো। হ্যাঁ, সো সে একটু ঢিলা দিল আর কি। তখন এইটাতেই মায়ের, আমি যার কথা বলছি সে, তার ক্ষেত্রে মায়ের এখন মাথা খারাপ, আমার ছেলে বোধহয় পড়াশোনা শেষ, পড়াশোনা করতে পারবে না। আর আপনি তো জানেন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা সবসময় ভাবি আমার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে, না হলে জীবনে আর কিছুই হলো না। সো সেরকম বলে যে, তখন মাটা বলা শুরু করলে, তুই যে এরকম করিস, ঘুম থেকে উঠিস না, রাত্রে দেরি করে ঘুমাস, এই খাস সেই খাস, তুই কোনোদিন মানুষ হবি না, তুই কোনোদিন মানুষ হবি না। তখন ওই বাচ্চাটা কিন্তু 22 বছরের বাচ্চাটা কিন্তু আমার কাছে আসছে, মা নিয়ে আসছে। আমি যখন তার সাথে কথা বললাম, সে আমাকে বলছে, জানেন ডক্টর, আমি আমার কাজ আমি ঠিকই করব, কিন্তু আমার মা যখন আমাকে বলে তুই কোনোদিন মানুষ হবি না, মানুষ হবি না, তখন না আমার মধ্যে একটা জিদ এসেছে। আমার মনে হয় কি আমি কোনোদিন মানুষ হব না, আমার ইচ্ছা করে কি আমি এখানে টাট্টু করি, মানুষ হবি না, মানুষ হবি না।
তাহলে চিন্তা করেন বাচ্চাটা কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই যে মা হয়তো বেশি প্রোটেক্টিভ হয়ে গেল, এক্সপ্রেশন হয়ে গেল। হ্যাঁ, এখন সবকিছুর পরেও আমরা অনেক সময় ইউরিন ড্রাগ স্ক্রিন, যেটি দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে সে কিছু খাচ্ছে, কিভাবে রাজি করাবেন? আমি এরপরেই ডক্টর সত্যজিতের কাছে যাচ্ছি। এটার উত্তর ডক্টর সত্যজিৎ দিলে ভালো হয়। কিন্তু তার আগ পর্যন্ত তাকে রাজি করাবেন কিভাবে, যে চলো আমরা পরীক্ষা করি? কিভাবে রাজি করাবেন? সে তো পরীক্ষা করতে রাজি হবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে দুই ক্ষেত্রে বলি। আপনি এখন কি করবেন? হ্যাঁ, কোনো ক্ষেত্রে বাচ্চা বলবে যে বিশ্বাস না হয় পরীক্ষা করো, কারণ ওরা আবার অনেক ঠিক আছে হয়ে গেল, আর যে রাজি হবে না। বাচ্চারা কিন্তু যখন একটা ড্রাগ নেয়, ওরা কিন্তু ওই ড্রাগটার উপরে ভালো রিসার্চ করে ফেলে, কোন ড্রাগটা বডিতে কতক্ষণ থাকে, কয় ঘন্টা, কয় মিনিট, কয় দিন, এগুলো ওদের মুখস্থ। কি খেলে ধরা পড়বে না, হ্যাঁ, কি খেলে ধরা পড়বে না, কি করলে এটাকে বডির থেকে তাড়াতাড়ি বের, এগুলো ওদের মুখস্থ। তাহলে তখন ও করবে কি, বাবা মা যদি প্রেশার দেয় তোমাকে আমি ডাক্তারের কাছে নিব ইউরিন, তখন ওরা ইউরিন দিবে মনে করেন ওই 3 দিন পরে, অথবা ওই ঘন্টাটা মনে করেন আপনি আমাকে হেল্প করেন, মারিয়ানা বোধহয় থাকে কয় ঘন্টা, ঠিক আছে, তো ওই ঘন্টা অনুযায়ী দিবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, অনেক ট্রিক করতে হবে। বাবা আমি যদি পারেন টয়লেট থেকে ওর ইউরিনটা চুরি করেন, অনেক রকমের টেকনিক করে চলতে হবে। এখন কোনোভাবে ওকে ফ্লাশ করতে দিয়েন না। ও মনে করেন বাথরুমে গেল, আপনি চট করে ডাক দিলেন, ও আর ফ্লাশ করার সুযোগটা পেল না। ওরা কিন্তু আবার সব সময় ফ্লাশ করে, এটা মনে রাখবেন, কারণ ওদের মাথায় আছে আমাদের সেই জন্য ফ্লাশ করার সুযোগ না দিলে আপনি টয়লেট থেকে উঠে নিলেন, তাহলে তো আপনি পেয়ে গেলেন। এটা একটা সহজ উপায়। আর আরেকটা সহজ উপায় মানে যখন হবে, যখন তারা ঘন্টা দিন অনুযায়ী মাপতে থাকবে, তখন আপনি বুঝে যাবে না বাবা আমাকে আজকেই ডাক্তারের কাছে নিতে হবে। তখন আমাদের শাসনের সময়টা চলে আসছে। হ্যাঁ, আমি কিন্তু শাসনের জায়গাটা একটু বলতে চাই। আপনি এখন ডক্টর সত্যজিৎকে এখন কিছু। ডক্টর সত্যজিৎ, তো ইউরিন যে ড্রাগ স্ক্রিন, সেটি কি আমরা কিভাবে কনভিন্স করব, বা এটির প্রয়োজনীয়তা কি, এটিকে কিভাবে আমরা ইউজ করতে পারি যারা আমরা অভিভাবক আছি বাচ্চাদের উপরে বা তাদের সন্তানদের উপরে? ধন্যবাদ। জাস্ট এর আগে একটা কথা বলে নি, আমি আসলে মুগ্ধ হয়ে নাসরিন আপার কথাগুলো শুনছিলাম। তো আমি মনে করি, আমি অনুরোধ করব দর্শকদেরকে, এই অনুষ্ঠান থেকে যদি কোনো একটা মেসেজ নিয়ে যেতে চান, একটাও মেসেজ যদি নিয়ে যেতে চান, সেটা হওয়া উচিত যে সন্তানের সাথে বন্ধু হন। তো আমি সবসময় বলি, এবং আজকে এটা আবার বলছি যে সন্তানের সাথে বন্ধু হওয়ার চেয়ে বড় চিকিৎসা বা বড় প্রতিষেধক আর পৃথিবীতে কিছু নাই। আচ্ছা, যে কথাটাতে আসছিলেন এখন ডক্টর ফেরদৌস, যদি আপনি জিজ্ঞাসা করেন আমাকে কোন প্রেক্ষাপটে আপনি রোগীটাকে ডিল করছেন, এটা কি আপনি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেটা ইউকে বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে বসে ডিল করছেন, না বাংলাদেশের প্রেক্ষাপটে ডিল করছেন? যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যান, তাহলে হচ্ছে আপা যেটা বলেছেন, এর আগে আমাদের, বা বাংলাদেশ বলবো না, আমাদের যে কমিউনিটি এইসব দেশও আছে, তাদের মধ্যে একটা সোশ্যাল স্টিগমা বলে কাজ করে। আমার ছেলে ড্রাগ খায়, এটা যদি কেউ জানে, সামাজিক ভাবে আমরা হেয় প্রতিপন্ন হব। আমার ছেলে যদি এটা হয়, এটা জানাজানি করা যাবে না, কারোর সাথে বলা যাবে না। আমরা অনেক সময় প্রফেশনালদেরকে মাত্র আমরা বলতে চাই না, যে টিচারদের সাথে আলাপ করা। হ্যাঁ, ও যদি একবার টিচার যদি জেনে যে ওর এটা আছে, তাহলে ভবিষ্যতে ওর স্কোর ভালো হবে না। আমি জানি আমার বাচ্চা এটা করছে, কিন্তু আমি টিচারদের সাথে শেয়ার করছি না, অথবা স্কুল সাইকোলজিস্টের সাথে করছি না, অথবা তার ডাক্তারের সাথে করছি না। এটা একটা আমাদের সব জায়গায়, বাংলাদেশ বলুন, উন্নত দেশ বলুন, সব জায়গায় আমাদের কমিউনিটির মধ্যে দুঃখজনক ভাবে হলো এটা মানে ওই যে কার্পেটের নিচে এটা ঢুকায় রাখার একটা অভ্যাস, প্রবণতা মানে সত্যি আছে। এটা থেকে আমাদের বেরোতে হবে, যে সমস্যাকে সমস্যা হিসেবে নিতে হবে। আমার ক্যান্সার হলে সেটা যেমন চিকিৎসা লাগবে, আমার একটা রোগ হলে, ব্লাড প্রেশার হলে যেরকম, এটারও একটা চিকিৎসা লাগবে। এখন ইউরিন যেটা ড্রাগ অ্যানালাইসিস, আসলে ইউরিন ড্রাগ অ্যানালাইসিসটা আমরা সহজে যে বিষয়টা বাচ্চাদের ক্ষেত্রে করার ক্ষেত্রে এটা এত সহজ না। অনেক সময় আমি প্র্যাকটিক্যালি বলছি, সেটা হচ্ছে আমরা আসলে হিস্ট্রি থেকে চলে আসে। হ্যাঁ, যে সে কি খাচ্ছে, মানে আপনি যদি ঠিকভাবে ওর সাথে ইন্টারাকশন করতে পারেন, সেটা মা বা হোক, সেটা স্কুল টিচার হোক, সেটা সাইকোলজিস্ট হোক, এডিকশন সাইকিয়াট্রিস্ট হোক, একসময় সে অথবা পেডিট্রিশিয়ান হোক, সে বলবে যে সে কি করছে বা কি খাচ্ছে। আপনি একটা মানে বিষয়টা, আমি যদি উন্নত দেশগুলোর কথা বলি, তাহলে কিন্তু এখানে কোনো চিকিৎসা আপনি জোর করে করতে পারবেন না। একটা বাচ্চা যদি আসতে না চায়, তাকে তো আপনি জোর করে বেঁধে সে যত ছোটই হোক, তার এগেইনস্টে তো আপনি আনতে পারবেন না। আবার ঠিক
বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছুই করা যায় হয়তো, যেটা বাস্তব, যেটা আমি হয়তো ওখানে চিকিৎসক হলে ওইটাই করবো, যেটা আমার কলিগরা ওখানে করছে, এটাই বাস্তবতা। সুতরাং এই দেশে যখন তাদেরকে আপনি সিস্টেমের মধ্যে মোটিভেশন করে আনতে না পারবেন, আমার মনে হয় না প্র্যাকটিক্যালি ইউরিন ড্রাগ স্কিনে কতটুকু কাজ করবে। আর সত্যি কথা কি, আমরা ইউরিন ড্রাগ স্কিন করি চিকিৎসা শুরু করার আগে, যে দেখার জন্য ওরা কোনো মিক্সড ড্রাগ খাচ্ছে কিনা, শুধু মেথেমফেটামিন যেটা বলি, যেটা ইয়াবা, সেটা খাচ্ছে না, সাথে হিরোইন খাচ্ছে না আরো কিছু খাচ্ছে, এগুলোর জন্য আসলে করা। কিন্তু এইটার উপর যে চিকিৎসা, মূলত চিকিৎসাটা কিন্তু অনেকটা মোটিভেশনাল, যেটা হচ্ছে মানসিক চিকিৎসা, সেটা কিন্তু অতটা যে নির্ভর করে ওইটা দিয়েই যে সবকিছু সিদ্ধান্ত হয়ে যাবে ইউরিন ট্রেস দিয়ে, তা না। তো আমি একটু বলি যে আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে যদি আসেন আপনি, তাহলে কিন্তু আপনার প্রথম যেটা হচ্ছে মোটিভেশন করা, সেটা পারিবারিকভাবে বা সেটা স্ট্রাকচারালি, সেটা অর্থাৎ তার ডাক্তার অথবা তার স্কুল সাইকিয়াট্রিস্ট, স্কুল সাইকোলজিস্ট, সবার মাধ্যমে তাকে মোটিভেশন করানো যে হ্যাঁ যথেষ্ট হয়েছে, এবার আমাকে এটা থেকে উত্তরণ করতে হবে। তখনই চিকিৎসাটা সোজা। চিকিৎসাটা সহজ নয় যখন সে বুঝবে না যে প্রবলেম আছে। আমাদের একটা আপা এটা ভালো বলতে পারবো, আমাদের একটা টার্ম আছে, সেটাকে আমরা বলি ইনসাইট, অর্থাৎ আমার যে সমস্যা, সেটা আমি বুঝতে পারছি কি। আমার সমস্যাটাকে যদি আমি বুঝতে পারি সমস্যা হিসাবে, চিকিৎসা খুব সহজ। আমার সমস্যাকে যদি আমি সমস্যা হিসাবে চিহ্নিত করতে না পারি, চিকিৎসা করা কারো পক্ষে সহজ না, এবং এটা খুবই জটিল। এখন যদি আপনি যদি মনে করেন এখন আপনি যে কোনো ধরনের এডিকশনে আমরা যদি বলি, তাহলে প্রথম একটা স্তর আসে, সেটাকে আমরা বলি মোটিভেশন। যে এই যে আপা বললেন যে বন্ধু হলে বাচ্চাদের সাথে, বা যেটা পার্টনার বা তার সহকর্মী বা তার কেউ আত্মীয়, তাকে মোটিভেট করা যে এটা থেকে কিভাবে উত্তরণ করতে হবে। তাহলে মোটিভেশন করতে হলে তাকে প্রথমে সাহায্য সিক করতে হবে, সেটা ডাক্তারের কাছে হোক, যেটা অনেক জায়গায় সার্ভিস আছে, যেগুলোতে হেল্পলাইন সার্ভিস আছে, যেখানে হেল্প করা যায়। এখন আমরা চিকিৎসাটার ক্ষেত্রে আসলে আমরা কয়েকটা স্তরে আসলে ভাগ করি। একটা হচ্ছে মোটিভেশন, যে হ্যাঁ আমি রাজি, আমি চিকিৎসার মধ্যে যাব। তারপরে হচ্ছে হার্ম রিডাকশন বলে আমরা কথা বলি। হার্ম রিডাকশন হচ্ছে আমি ক্ষতিটা যতটুকু কম করানো যায়। ক্ষতি হবে, যে কোনো কিছু একটা ক্ষতি হবে, ক্ষতি যত, মনে করেন আমরা অনেক সময় ঘূর্ণিঝড় আসবে, আমরা জানি, আমরা আগে থেকে প্রস্তুতি কেন নিচ্ছি, ঘূর্ণিঝড়ের কারণে যাতে ক্ষতিটা কম হতে পারে, জানমালের ক্ষতি যেন কম হয় সেভাবে। হ্যাঁ, কারণ কোনো এডিকশন আমি রাতারাতি ছাড়ানো যায় না, আসলে ওইটা বলাটা খুব জটিল। কিন্তু যতদিন পর্যন্ত আমরা অ্যাক্টিভলি তাকে ছাড়াতে পারছি না, এই সময়ের মধ্যে যাতে তার ক্ষতিটা কম হয়। যেমন অনেক সময় আছে হচ্ছে আমরা অনেক রকম ড্রাগস আছে যেগুলো অনেকে ইনজেক্টেবল নাই, ইনজেকশনের মাধ্যমে নেয়। অনেক সময় নিডেল শেয়ার করে, 3 বন্ধু মিলে একই নিডেল দিয়ে তারা করছে। এখন দেখেন, এই যে কোনো ধরনের আসক্তির চেয়েও ক্ষতিকর হয়ে যাবে যদি একজনের HIV বা হেপাটাইটিস সি থাকে, সেটা আরো 3 জনের মধ্যে সংক্রমিত হবে, সেই 3 জন থেকে আরো হয়তো 3 জন সংক্রমিত হবে। তাহলে এটা আরো বেশি পদ্মান্তর হলে আরো বেশি ক্ষতিকর জিনিস। তো আমাদের ইমিডিয়েটলি করতে হবে হার্ম রিডাকশন। দরকার তার সাথে আলাপ করতে হবে, তুমি যদি এই প্রক্রিয়ায় ড্রাগটা নাও, কিভাবে তুমি সেফলি নিজেকেও নিতে পারবে এবং অপরকেও তুমি সেফ রাখতে পারবে। দরকার আমরা হেল্প করবো। আপনি জানেন এইসব দেশে আপনার ATM বুথের মতো অনেকগুলা নিডল সাপ্লায়ার বুথ থাকে। ইংল্যান্ডে আছে, এইসব দেশেও আছে। অস্ট্রেলিয়া, আমি জানি না আমেরিকার অবস্থা কি, যে ছোট ছোট বুথ করে দেওয়া আছে, সেখানে সব নিডল, ফ্রেশ নিডল দেওয়া আছে। কারণ যারা ড্রাগ নেবে তারা তো নেবেই, বরং তারা ইউজড নিডল ব্যবহার করাচ্ছে। তারা বুথটাতে যাবে, সে ফ্রেশ নিডল তাকে দেয়া হবে, সে তার মতো ড্রাগ নিয়ে সে নিডলটাকে ওই যে ডিসপেন্সার আছে বা সাব বিনস যেটা বলি, যেখানে আমরা নিডল গুলো ফেলে দেই প্রসেস করার জন্য, সেখানে ফেলে দিল। সেটাও আমাকে তাকে মোটিভেট করতে হবে। আমরা ছোট যে ড্রাগে থাকি, তার এর পাশাপাশি তার হেলথ, তার আন্ডারলাইং এসব কারণে অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে কিনা, তার কোনো অলরেডি HIV বা হেপাটাইটিস সি বা কোনো, যেটা একটু আগে ভালো হলো, সেক্সুয়ালি ট্রান্সমিট ডিজিজ অলরেডি হয়ে গেছে কিনা, সেইগুলোর ব্যাপারে আমাদের ফিজিক্যাল হেলথের দিকে নজর দিতে হবে। তারপরে আসবে হচ্ছে আপনার কোন ধরনের ড্রাগ বা কোন ধরনের মাদকাসক্ত সেটার জন্য পার্টিকুলারলি যদি কোনো সুনির্দিষ্ট চিকিৎসা থাকে, সেটার মধ্যে আমাদের যেতে হবে। তারপরে তো আসবে রিহ্যাবিলিটেশন, তাকে যাতে ভবিষ্যতে আবার সেই পথে না আসে, এইসব জিনিসের মধ্যে আসবে। তো এটা একটা বড় অংশ। তো আমি জেনারেলি আমি আউটলাইন করলাম এভাবে, কিন্তু আবার একই কথাতে যেতে হচ্ছে, বন্ধু হওয়া, পরিবারের সাথে, এটা মূল। আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আমি বলবো কি, বাংলাদেশে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে যে
এটা একটা রোগ, এটা একটা সমস্যা, এটা একটা মানসিক সমস্যা বলতে পারেন, বা এটা শারীরিক সমস্যা। এটাকে চিহ্নিত করে জরুরি সাহায্য প্রার্থনা করুন, জরুরি সাহায্যের জন্য যান। এটা লুকিয়ে রাখবেন না, এটা লুকানোর কিছু নাই। যত লুকাবেন তত বেশি এটা ক্ষতিকর সমস্যা হবে। তো তারপরে আপনি আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি নিকটস্থ ডাক্তার বা চিকিৎসকদের সাথে কথা বলা, বা বিভিন্ন মানসিক ইনস্টিটিউট এখন হয়ে গেছে, সেসব জায়গায় যোগাযোগ করা উচিত আর বলে মনে হয়। এখন আমি একটি উদাহরণ বলতে চাই। অনেক পরিবার মনে করে যে এইরকম সময়টুকুতে আমি যদি বাচ্চাটাকে নিয়ে শহর থেকে দূরে আমার আত্মীয়দের কাছে চলে যাই, অথবা আমি বাচ্চাটাকে স্কুলে দেব না, ড্রাগ থেকে সে হয়তো 1 মাস যখন না থাকবে তখন সে হয়তো ভালো হয়ে যাবে। এইটি কতটুকু ঠিক? অনেক বাংলাদেশের অনেক বাবা মা আমি দেখেছি তারা এই কাজটি করতে চায় তাদের শিশুদের সাথে, যে আমি আমার বাচ্চাকে স্কুলে দেব না, আমার দরকার নাই স্কুলে, তুমি বাসায় থাকো, বাসা থেকে আমি বের হতে দেব না তোমাকে। এবং প্র্যাকটিক্যালি দে ডু ইট। এটার ডাউন সাইড কি? এটা তো চিকিৎসার কি অংশ? না, এটা আসলে এভাবে চিকিৎসার অংশ না। যেটা বললাম কি, ওই আপা একটা কথা বলছিল যে আপনার বাচ্চাকে যদি আপনি অযাচিতভাবে সন্দেহ করেন তাহলেও কিন্তু সমস্যা, কিন্তু যে আননেসেসারি সন্দেহ করলাম, আননেসেসারি তার সেলফ এস্টিমে হার্ম করলাম, সেটাও সমস্যা। যেটা আপনি বললেন যে অনেকের ধারণা যাবে আমি যদি বাচ্চাকে আইসোলেটেড করে ফেলি, অন্যদের কাছ থেকে যদি সরাইয়ে ফেলি। এখন একটা জিনিস কি, রিহ্যাবিলিটেশন যেটা বলি আমরা, অর্থাৎ সে তার সোর্স গুলো সে পাচ্ছে না, তার জিনিসগুলো সে পাচ্ছে না ব্যবহার করার জন্য, সে ইয়াবা হোক, সে হেরোইন হোক, সে পাচ্ছে না। তো সাপ্লাই চেইনটাকে যদি আপনার বাচ্চার জন্য বা আপনার পরিবারের একজন সদস্যের জন্য যদি আপনি যদি এটা ডিসরাপ্ট করতে, যদি ব্যাহত করতে চান, তাহলে হ্যাঁ আপনি তাকে আইসোলেশন করতে পারেন, কিন্তু পাশাপাশি দেখতে হবে তার মানসিক অবস্থাতে তখন কি হচ্ছে, তার রিয়াকশনটা সে কি হচ্ছে, সে আরো বেশি কি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিনা। তো এটা আসলে খুব ইজি না বলা। যদি এখন তার তার অনেকে আছে, অনেক রোগী আছে, ঠিক আছে আমি এইসব থেকে একটু দূরে গিয়ে আমি একাকিত্ব ভাবে একটু থাকবো। আমি যদি একটু ডক্টর সত্যজিৎ, আমি যদি একটু এখানে একটু বলতে চাই যে আপনি যে প্রশ্নটা করলেন আইসোলেশনে নিয়ে যাওয়াটা ঠিক কিনা, সেটা ডিপেন্ড করে আপনি বাচ্চাকে অলরেডি কতটুকু বলেছেন। যেমন বাচ্চা, আপনি এখন এটা ওই যে আপনি বললেন হাঁড়ি ভেঙে যাওয়া, এখন হাঁড়িটা ভেঙে গেছে, এখন সবাই জানে এই বাচ্চাটা ড্রাগ নিচ্ছে। হ্যাঁ, এখন বাবা মা হিসাবে আমরা বলবো কি, দেখো তুমি একটা কিছু ভুল করছো, ভুল সবাই করে, কিন্তু ভুলের জন্য মানুষকে শুধরাতে হয়। তো তোমাকে আমি শুধরানোর সময় দিলাম, তুমি যদি নেক্সট 2-3টা পরীক্ষায় একদম সব এ নিয়ে আসো, আগে তুমি যেমন করতাস তেমন করছো। এটা আমি অবশ্য ভালো বাচ্চা, আমি কিন্তু 2 ধরনের বাচ্চার ক্ষেত্রেই বলবো। হ্যাঁ, মনে করেন একটা বাচ্চা সবসময় এ পাচ্ছে, তার ক্ষেত্রে বলবো তুমি যদি এতে চলে আসো, আবার যদি তুমি আমাদেরকে ভালো বিহেভ দাও, স্কুল থেকে কোনো রিপোর্ট না আসে, তাইলে আমরা তোমাকে আর কিছু করব না। আবার কিন্তু এই বাচ্চাটাই যদি দেখছেন যে না, তার রিপোর্ট এতে যাচ্ছে না, স্কুল থেকে বারবার রিপোর্ট আসছে, তখন কিন্তু ওকে বলতে হবে, দেখো তুমি যদি ভালো না হয়, আমাদের সময় হয়ে যাচ্ছে, তোমাকে আমরা আইসোলেশনে দিয়ে দেবো। তখন ওর মাথার মধ্যে হার্ড লাইনে, এখন ও সে এই ক্ষেত্রে আইসোলেশনে নিলে ও কিন্তু বুঝবে আমি একটা খারাপ কাজ করছি, সেটা সাজা আমাকে পেতে হবে। এটা মনে রাখবেন, এইটা যদি একটা বাচ্চা বুঝে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ আমি ওই খারাপ কাজটা করছি। কিন্তু একটা বাচ্চা যদি না বুঝে যে সে শুধু শাস্তিই পাচ্ছে, কেন শাস্তি পাচ্ছে, তখনই কিন্তু তার মানসিক সমস্যা হবে। অতএব সে যদি জানে আমার বাবা মা আমাকে অলরেডি একবার অ্যালার্ট করে ফেলছে যে আমি যদি এই রিপোর্টগুলো না আনতে পারি তাহলে আমাকে সো আমি এখনো আনতে পারলাম না, তখন বাবা মা তো আমাকে আইসোলেশনে দিবেই, টার্গেট। হ্যাঁ, আবার যখন আইসোলেশনে চলে গেলেন তখনও কিন্তু আপনি বলবেন, বাবা তোমার এখনো সময় আছে, সবসময় আছে, আমি তোমাদেরকে সবসময় সুযোগ দিব, তুমি এখনো আইসোলেশনে বসে বসে আমাদেরকে দেখাও যে তুমি আসলে আমাদের সেই লক্ষ্মী ছেলেটা, লক্ষ্মী মেয়েটা। তাহলে তুমি এতদিনের মধ্যে একটা টাইম ফ্রেম করে দিবেন, এতদিনের মধ্যে তোমাকে আমরা আইসোলেশন হবে। সব সময় আপনি একটা টাইম ফ্রেম দিবেন, যেই শাস্তিটাই আপনি দেন। যেমন মনে করেন প্রথম দিকে আপনি শাস্তি দিচ্ছেন, ওর থেকে ভিডিও গেমগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, ভিডিও গেমগুলো নিয়ে আপনি 1 মাস 2 মাস নিয়ে নিলেন, তাহলে কিন্তু ওর কিছুই হলো না। আপনি যখন ভিডিও গেমটা নিবেন, তাকে বলবেন যে দেখো নেক্সট 24 আওয়ার্সের জন্য তুমি কোনো ভিডিও গেম পাবা না, অথবা যদি ওর বেশি একটু দুষ্ট হয় নেক্সট 48 আওয়ার্স তুমি কিন্তু ভিডিও গেম পাবা। তখন কিন্তু ও ঠিক করবে আমার তো ভিডিও গেম ফিরে পেতেই হবে। হ্যাঁ, সেরকম
সব সময় শাস্তির একটা লিমিট আপনাকে দিই, যেমন ধরো এত ঘন্টার জন্য তোমার সাথে আমরা কেউ কথা বলবো না, বুঝলেন? সেরকম আইসোলেশনে গেলেও এত দিনের জন্য তুমি আইসোলেশন, তখন ও ওই দিনের মধ্যে ঠিক হয়ে যেত। কিন্তু ওকে যদি আপনি আনলিমিটেড টাইমের জন্য আইসোলেশনে দিই, তাহলে তো ওর ভালো হওয়ার কোনো, কারণ আমি তো আইসোলেশনে আছি, আমার তো কোনো ভালো হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন ডাক্তার সত্যজিৎ আপনার কাছে আসছি, যে সন্দেহ হলো, ডায়াগনোসিস হলো, বাংলাদেশে প্রথম পয়েন্ট অফ কন্টাক্ট কি হবে শিশুটির বা এই সন্তানের বাবা মা হিসেবে? আপনি প্রথম কার কাছে সাহায্য চাইবেন? এই যে কতগুলো সেন্টার গজিয়ে উঠেছে, সেগুলোতে নিয়ে ভর্তি করে দেবেন, না আপনার শিশুর ডাক্তারের কাছে যাবেন, না সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন? কোথায় যাবেন? কোনো সরকারি বেসরকারি নাম না বলে আমরা বলতে পারি কিনা যে কার সাথে রিয়েলি হেল্প চাইবে? আসলে এই জিনিসটা একটা বড় অংশ কিন্তু মানে আমাদের মনোরোগ বিদ্যা, যেটা আমাদের সাইকিয়াট্রিস্টদের কিন্তু একটা বড় ভূমিকা এখানে আছে। কারণ যে বলছি যে এখানে খুব কম পরিমাণে ড্রাগস আছে যেগুলোতে পার্টিকুলারলি মেডিসিন লাগে। যেমন আমরা আসলে পার্টিকুলারলি যদি বলে দেই যে লাগে হচ্ছে হিরোইনে, বা যারা ওপিওয়েড খায় তাদেরকে আমরা হিরোইন, বুপ্রেনরফিন দেই। আসলে সত্যি কথা বাংলাদেশে বোধহয় তাদেরকে আমি মেথাডন দেই বা বুপ্রেনরফিন দেই। বাংলাদেশে আমার জানা মতো মেথাডন আছে কিনা আমি ঠিক জানি না, আমার জানা মতো নাই। তো ওইভাবে হয় কিনা আমি জানি না, তা এখন কোনো প্রতিষ্ঠান এনেছে কিনা আমি জানি না। সুতরাং দেখুন, সেটা ইয়াবা হোক, সেটা মেথামফেটামিন হোক, সেটা আইস হোক, অন্য কিছু হোক, এখানে ওষুধের রোলটা কিন্তু খুব কম। ওষুধ আমরা শুধুমাত্র ব্যবহার করি উইথড্রল হওয়ার জন্য, যে তার যখন সে ওই জিনিসটা নিবে না, তার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হবে সেগুলোর জন্য আমরা শুধু ওষুধ নেই। শুধু দুই একটা জিনিস আছে যেখানে আমরা মেথডন বা ওগুলো দেই। তো সুতরাং আমাদের মূল অংশটা কিন্তু হচ্ছে আপনার সাইকিয়াট্রিস্টদের সাথে এটা ইনভলভ বেশি আমি মনে করি। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমে যাওয়া উচিত তার জেনারেল প্র্যাকটিশনার, বা তার দরকার হলে বেশি ছোট হলে শিশু রোগ বিশেষজ্ঞ, এবং প্রপারলি আলটিমেটলি আমার মনে হয় এই যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদেরকে এটা টেক ওভার করা উচিত, কারণ তারা অনেকটা অর্গানাইজড ওয়েতে এটা করতে পারবে। দেন গজিয়ে ওঠা যেসব, যেখানে শুধুমাত্র শিকল দিয়ে বেঁধে রাখা ছাড়া আর কিছুই অনেক সময় হয় না, সেগুলোতে না গিয়ে প্রপারলি সাইকিয়াট্রিস্টের আন্ডারে যাওয়া উচিত। ধন্যবাদ ডাক্তার নাসরিন। বুঝতে পারলাম পরিবারকে এটিতে একটি বড় রোল প্লে করতে হবে। এখন অনেক বাবা মা আমি দেখি যে তারা ডিটেকটিভ খুঁজছেন, তারা পুলিশ খুঁজছেন, যে তারা পুলিশিং করবে, তারা ফাইন্যান্সকে কন্ট্রোল করার চেষ্টা করে ডিটেকটিভ দিয়ে বা এরকম দিয়ে। এই জায়গাগুলোতে কিভাবে আপনি এই যে অর্থের যে যোগান সেইটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলে মনে হয়? যে এইটিও একটি বড় ব্যাপার কিন্তু বাবা মায়েদের কাছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে আজকে আলোচনার মেইন আলোচনা এটা মেইন বিষয়, সেটা হচ্ছে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অলওয়েজ, তাই না ডক্টর সত্যজিৎ? প্রিভেনশন যদি আমরা প্রাইমারি স্টেজে যদি প্রিভেন্ট করতে পারি, এমনকি ক্যান্সারও আমরা যদি ফার্স্ট স্টেজে ধরে ফেলতে পারি, ক্যান্সারে কিন্তু মানুষের মৃত্যু হয় না। সেরকম ড্রাগ অ্যাডিকশনেও, ড্রাগ অ্যাবিউজেও একদম প্রিভেনশনে আমি তখন এখন তাহলে দর্শক আপনাদের জন্য আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন ধরেন আপনি যে পুলিশিংয়ের কথা বলেন, সেগুলো থার্ড স্টেজে, অনেক পরবর্তীতে। প্রথম দিকে আপনি কি কি করতে পারেন? প্রথমে তো আমরা বললাম যে বাবা মার সাথে, বাচ্চাদের সাথে বন্ধু ভাবাপন্ন। এখন অনেকে প্রশ্ন করে আমি বাচ্চার সাথে কিভাবে বন্ধু ভাবাপন্ন হব, বা আপা আমি তো এটাই বুঝি না। এই জিনিসগুলো আমি বলবো কি, আসলে বাবা মা হওয়া, আমি মনে করি একজন বৈজ্ঞানিক হওয়ার চাইতে, একজন প্রেসিডেন্ট হওয়ার চাইতে বাবা মা হওয়া অনেক বেশি কঠিন, বুঝছেন? কারণ ওনাদের তো একটা নীতিমালা আছে, ওনারা একটা ফর্মুলা ফলো করে না, এই দায়িত্বগুলো আমি করব, এইভাবে করলে আমি একটা বৈজ্ঞানিকের একটা সূত্র পাবো। কিন্তু বাবা মা, বাচ্চা যখন বর্ন হয় তখন তো কোনো ইনস্ট্রাকশন নিয়ে আসে না, তাই না? সেই জন্য বাবা মা হওয়া কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, সেই জন্য প্রথম কথা বলি, প্রথম প্রিভেনশন কিভাবে যাবে? বিয়ে করছেন কোন বয়সে, আপনি কি একদমই ম্যাচিউর অবস্থায় বিয়ে করে ফেলছেন কিনা? তার মানে আমরা একটা ছেলে মেয়ে যখন বিয়ে করবে তখনই ও ম্যাচিউর কিনা, ওর যদি এখন একটা বাচ্চা হয় সে বাচ্চাটাকে সে হ্যান্ডেল করতে পারবে কিনা। আচ্ছা ঠিক আছে, বাচ্চা হয়ে গেল, এখন কিভাবে কি করতে পারবে? আমি একটা কথা বলি, ছেলেদের ড্রাগ
অ্যাবিউজ যদি আপনারা বন্ধ করতে চান, বাবাকে ওই ছেলেটার সাথে একদম বন্ধুর মতো হতে হবে। এটা একদম আমি নিজের চোখে আমার দেখা, এটা আমার রিসার্চ, এটা কিন্তু কোনো অন্য রিসার্চ না। আর মেয়েটার ক্ষেত্রে মাকে মেয়ের সাথে খুব বন্ধু মতো হতে হবে। হ্যাঁ, এখন বাবাটা কি করতে পারে, যেমন ধরেন কি এই যে এত বেশি আমরা টেকনোলজি দিয়ে দিলাম, টেলিফোন, ভিডিও গেম, এত কিছু না দিয়ে একদিন বলবেন যে টুডে ইজ আওয়ার সান ড্যাডি টাইম, সান ড্যাডি টাইম, মানে সান আর ড্যাডি আজকে 1 ঘন্টা আমরা বাবা আর ছেলে সময় কাটাবো। কি করব আমরা আজকে একটু ওয়েদারটা দেখে, চলো আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, আজকে আমরা হাঁটবো, ওইখানে একটা ট্রেইল আছে, ওখানে আমরা হাঁটবো, তোমার টেলিফোন নিবা না, আমার টেলিফোনও আমি নিব না, আমি কোনো টেলিফোন রিসিভ করবো না, তোমারও কোনো বন্ধু অথবা কোনো গেমে যাওয়ার দরকার নেই, ওই 1 ঘন্টা আমরা হাঁটবো। হাঁটতে হাঁটতে আপনি বাবা হিসাবে বলবেন, বাবা দেখো তো এটা কি ফুল, ও বলবে যে আমার মনে হয় এটা ফুল। ও তাই তো, আমি তো জানি না এটা কি ফুল, আজকে না বাসায় গিয়ে আমরা এই ফুলটা ছবি তুলে রাখো। ও ছবি তো, সরি ক্যামেরা তো আনেন নাই, ঠিক আছে আমরা ফুলটা একটু ছিঁড়ে নিয়ে যাই, আমরা এটা নিয়ে আজকে একটু দেখবো যে এটা কি ফুল। হ্যাঁ, এটা একটা ফুলের ব্যাপারে বললাম। আবার বলতে পারেন হাঁটতে হাঁটতে, ও মা পাখিটা কি সুন্দর, এটা কি মানে রিলেশন, মানে আমি বলতে চাচ্ছি বাবারা যখন জিজ্ঞেস করে আমি বন্ধু বাবা ছেলের সাথে কিভাবে বন্ধু হবো, এগুলো আমি একটা টেকনিক বুঝাতে চাচ্ছি আর কি। বাচ্চা খেয়াল করবেন বাচ্চা কি পছন্দ করে, বাচ্চা যদি মনে করেন যে খুব ভিডিও গেম পছন্দ করে, তাহলে না ওর সাথে আপনি ভিডিও গেম খেলতে বসে যান, বলে যে আজকে 1 ঘন্টা আমি তোমার সাথে ভিডিও গেম খেলবো, তুমি আমাকে শিখাও ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারটা কি, এই ক্যারেক্টারটা কি, মানে ও যেটা পছন্দ করে সময়ের সাথে শিশু হয়ে যেতে হবে। হ্যাঁ, সময়ের সাথে, মানে যে ফাইন্যান্স কন্ট্রোল যেটা বলছিলাম, ফাইন্যান্স কন্ট্রোল, এইটা আমি বাবা মাকে বলবো, এইটা কিন্তু নাম্বার 1 সোর্স। কারণ অনেক বাবা মা আছে কি বাবা মাকে বাচ্চাদেরকে আবার বেশি আদর করে, বেশি আদরের চোটে করে কি ওকে পয়সা দিয়েই যাচ্ছে প্রতিদিন, মনে করেন 200 টাকা, বাংলাদেশের জন্য কত টাকা আমি ঠিক জানি না, এখানে একটা বাচ্চাকে যদি আমি $100 দেই মনে করেন সপ্তাহে, তাহলে তো এটা টু মাচ। যখন বুঝতে পারলেন যে টাকাগুলো অন্য জায়গায় যাচ্ছে, সেই সময় তার আগে আমি বলতে চাচ্ছি ওই যে প্রিভেনশন, প্রথম থেকেই আপনি বাচ্চাকে এত টাকা দিবেন না। আচ্ছা, হ্যাঁ, আপনি বাবা হিসাবে মা হিসাবে জানেন এই 16 বছরের বাচ্চাটা, এই 18 বছরের বাচ্চাটার কতটুকু টাকা লাগে, যতটুকু টাকা লাগে তার বেশি আপনি 5 টাকাও বেশি দিবেন, সেই টাকাটা দেখবেন অন্য। সো আপনি প্রথম থেকে প্রিভেনশনে যাচ্ছেন, আমি বাচ্চাটাকে আমার ওর চাহিদার চাইতে বেশি টাকা দিয়ে আমি ছেলেটাকে নষ্ট করব না, এটা বাবা মা মনে রাখ। বাবা মায়ের কারণেই কিন্তু যা কিছু হচ্ছে, বাচ্চাকে অতিরিক্ত, যেমন যার গাড়ির দরকার নাই তাকে একটা গাড়ি দিয়ে দিলাম 17 বছর বয়সী, বাস সে ভাবছে আমার বাবা মা তো অনেক রিচ, বন্ধুরাও মনে করছে ও তুমি গাড়ি পেলা তাহলে তো তুমি অনেক রিচ, চলো এখন অন্য বন্ধু বড়লোক বন্ধু, মানে বড়লোক বলতে আমি মানে দুষ্ট বন্ধুদের কথা বলছি, যে ওরা তখন অ্যাট্রাক্টেড হবে। আপনি যখন একটা বাচ্চাকে বেশি গাড়ি অথবা বেশি ভালো পোশাক আশাক অথবা বেশি টাকা দিয়ে দেবেন, অন্য দুষ্টরা কিন্তু অ্যাট্রাক্টেড হবে যে এর কাছে টাকা আছে, এই বাচ্চাটাকে যদি আমি টার্গেট করি এর থেকে আমরা। সো প্রিভেনশন, আপনি পরে বাচ্চাটা ড্রাগ নিতে নিতে শেষ হয়ে গেল, তখন আপনি সব অ্যালাউন্স বন্ধ করে দিলেন, ওইটাতে তো অনেক টু লেট। বাট ওই পর্যায়ে অনেক সময় যে যায়, আমি জানি অনেক বা আমার পুলিশিং এর পর্যায়ে যায়, যখন ওই বাচ্চাটাকে ওই যে বললাম আইসোলেশন করার পরে ও ট্রিটমেন্ট হচ্ছে না, তখন তো একদম ওই পুলিশ হার্ড লাইনে যেতেই হবে, তখন ইউ হ্যাভ টু গিভ এ চান্স। আর ডাক্তার সত্যজিৎ, আমি জানি এই পশ্চিম বিশ্বে শিশুদের অনেক অ্যাওয়ারনেসের অনেক স্কুলে ক্লাস নেওয়া হয় ইন্টারভেনশনের জন্য, ছোটবেলা থেকেই হয়তো কমিউনিটি পুলিশ যাচ্ছে, তাদেরকে প্রেজেন্ট করছে যে দেখো দিস ইজ আওয়ার প্রফেশন, ল অ্যান্ড এগুলো ইন্ট্রোডাকশন করা হয়, কিন্তু একই সাথে এই যে মাদক নিয়েও কথা বলা হয় প্রায় সময়, তাই না আপা? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কনসেপ্টে কিন্তু এই যে মাদক নিয়ে কথা বলা শিশুদের কাছে স্কুলে ক্লাস 5-6-এ পড়ুয়া বাচ্চাদের, আমরা কিন্তু এখনো অভ্যস্ত নই, এটির সময় এসেছে আমার ধারণা। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের কনসেপ্টে কনটেক্সটে এটি কি সম্ভব কিনা ইন্ট্রোডাকশন করা, যে ড্রাগ নিলে কি হবে, ক্ষতিকর কি হবে, আইন কি বলে, সমাজ কি বলে, কিভাবে সেফটিতে যাওয়া উচিত, আপনার অভিজ্ঞতা বলুন। সত্যি একটা ঘটনা একটু আমরা শেয়ার করতে চাই, হ্যাঁ, তাহলে হয়তো অনেক কাজে লাগতে পারে। যে আমি সিডনিতে একটা রোগী দেখেছিলাম, তার বয়স 30 বছর, অনেকটা সে আমাকে চার্জটা এক পর্যায়ে তাকে আমি বুঝলাম যে তার মধ্যে সিভিয়ার ডিপ্রেশন চার্জ হচ্ছে। যখন আমি একটু ঘটনার গভীরে গেলাম তখন জানলাম সে যখন এখানে বর্ণন ঘটাবে, দেশে বর্ণন ঘটাবে, কিন্তু আসলে সে ছোটবেলা থেকে তার
আপন চাচাকে দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল বাসায়। কিন্তু তার মা বাবার সাথে যে দূরত্বটা ছিল, সে সাহস করে কোনোদিন এটা তার মা বাবার কাছে বলতে পারে নাই এবং কখনো এটা বলতে পারে নাই। এবং পরবর্তীতে কি হলো, তার যখন ম্যাচুরিটি আসলো, তার বয়স যখন 21 বছর হলো, তখন সেই ট্রমাটা এত বছর ক্যারি করে, এর মধ্যে সে তখন সিদ্ধান্ত নিল যে সেই চাচার বিরুদ্ধে সে মামলা করবে, সে পুলিশের কাছে যাবে। ঠিক ওই সময় সে চাচাটা মারা গেলেন। এবং তার মধ্যে এখন দ্বিতীয়ত আবার আরেকটা অ্যাড হয়েছে তার মধ্যে, যে গিল্টিনেস, যে অনুশোচনা, কেন আমি সঠিক সময়ে বিচারে যেতে পারলাম না। আমি কেন কথাটা বলছি, ঘটনাটা আনলাম যে আপনার বলেছে যে বারবারই আমাদের সন্তানদের সব কথা শুনতে হবে। মা বাবা না এমন কিছু না যে আমি মনেস্টার না, যে আমাদের মধ্যে যেটা আমরা এদেশেও দেখেছি, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও দেখেছি, আমরা আমাদের ব্যাক হোম, মানে আমি কিভাবে বড় হয়েছি, আমার মা বাবা আমার সাথে কি করেছিল, কিভাবে আমাকে বড় করেছিল, সেই ক্যারেক্টারটাকে আমার মধ্যে আমি ঢুকিয়ে ফেলি। এবং হ্যাঁ, আমার বাচ্চা আমার সাথে এর বেশি উচ্চস্বরে কথা বলবে না, আমার বাচ্চা আমার সাথে এর চেয়ে বেশি কথা বলবে না। এটা শুধু বাংলাদেশ না, আমি মনে করি এই দেশে অনেক প্যারেন্টস এর মধ্যে আছে। তার ফলে এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত মিস হচ্ছে। আমার বাচ্চা হয়তো বা সাহস করে একটা কথা সে বলতে চাচ্ছে, সে ঘরে বা বাইরে কোথাও বুলিং হচ্ছে, অথবা কোথাও বিদ্রুপের শিকার হচ্ছে, কোথাও অ্যাবিউজ হচ্ছে, ফিজিক্যালি, সেক্সুয়ালি অথবা ইমোশনালি, এগুলো সে বলতে পারে না, কারণ হয়তো বা আমার মা বাবা শুনবে না। তার ফলে গিয়ে কিন্তু অন্যান্য, সেটা মানসিক সমস্যা হোক, সেটা এডিকশন হোক, এগুলো হচ্ছে। তো আপনি যে প্রশ্নটাতে ছিলেন, যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে খুব জরুরি যে এই মাদক নিয়ে, এবং আরেকটা মাদকের সাথে আমি মনে করি যে সেক্সুয়াল হেলথ, যেটা এটা এখন খুব ওতপ্রোত ভাবে এই জিনিসগুলো কিন্তু অন্তত উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে, না উচ্চ মাধ্যমিক মানে আমরা ক্লাস 6-7 থেকে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে করা হয়, এটা বলা উচিত, তাদের মধ্যে অ্যাওয়ারনেস। কিন্তু আমি জানি কেন এগুলো এখনো আসছে না, এটাতে মানে সামাজিকভাবে কি আমাদের প্রতিবন্ধকতা, এটা অবশ্যই আনা উচিত। তার ফলে কিন্তু অনেকেই মাদক নিয়ে যখন সে জানবে, মাদকের পার্শ্ব প্রতিক্রিয়া, লং টার্ম ইফেক্ট কি, অনেক সময় আমরা এইসব দেশে যেটা করি, যে আমরা অনেক সময় যখন কাউন্সিলিং করি, আমাদের টিমের মধ্যে অনেক সময় কিন্তু এমনও লোক আছে যারা একসময় মাদক নিত, তারা এখন ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। তারা এসে তাদেরকে প্রেজেন্ট করে যে দেখো, আমি এই আমার জীবনের ঘটনা, আমি এই করেছিলাম, এই জায়গায় ভুল করেছিলাম, এইভাবে ছিলাম, আমি এখন এক্সপার্ট হিসেবে কাজ করছি। এই লোকগুলো কিন্তু এসে কিন্তু আমাদের মধ্যে কিন্তু হেল্প করতে পারে। তো এই স্কুলে, অন্তত হাই স্কুল থেকে আমার মনে হয় অত্যন্ত জরুরি যে মাদক নিয়ে কথা বলা, এবং পাশাপাশি হচ্ছে সেক্সুয়াল হেলথ নিয়ে, এই দুটো জিনিস অবশ্যই অন্তত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি। তাহলে সমাজে অনেক কিছুই খুব আর্লি প্রিভেন্ট করা যাবে, অনেক সমস্যা প্রথমে চিহ্নিত করা যাবে। ধন্যবাদ ডক্টর সত্যজিৎ দত্ত। আসলে এই দুইটি জিনিস নিয়ে আমাদের সময় এসেছে তরুণদের মাঝে আমাদের ইন্ট্রোডিউস করা, যে দেখো, জানো, জীবনের এটি অংশ, এইখানে আমরা করছি, তোমাদেরকে এখান থেকে সেখান থেকে জানতে হবে না, আমরাই নিয়ে এসেছি বিষয়টি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের কনসেপ্টে, কনটেক্সটে? ডক্টর ফেরদৌস, আমি একটা কথা বলি, ডক্টর সত্যজিৎ অবশ্যই এটা বলে দিয়েছেন, তারপরে আমি আমার ভাষায় বলি, আমি আমার নিজস্ব কিছু ভাষা আমি ব্যবহার করি। যেমন মনে করেন, আমাদের প্রত্যেক দিন চলতে আমাদের সকালে ঘুম থেকে উঠতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, খেতে হবে, কাপড় পরতে হবে, স্কুলে যেতে হবে। এটা কি, এটা হচ্ছে একটা রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, এখন আমি যদি সকালে ঘুম থেকে না উঠলাম, 12টার সময় উঠলাম, কাপড় ছাড়লাম না, স্কুলে গেলাম না, তাহলে কি হলো, বাস্তবতার সাথে আমার সম্পর্ক নাই। সেরকমই আমি যদি আমাদের বাচ্চাদেরকে স্কুলে, কলেজে মাদক সম্বন্ধে না শিখাই, আর শুধু শিখাই ইতিহাস, উনি কে ছিল, লর্ড কর্নওয়ালিস কে ছিল, লর্ড ক্লাইভ কে ছিল, অথচ বাস্তব হচ্ছে আমার ডেইলি কি হচ্ছে আমার জীবনে, আমি এটা শিখাচ্ছি না, তাহলে লাভ কি হলো? লাভ কি হলো বলেন আমাকে? বাস্তব তো আমাদেরকে জানতে হবে। বাস্তব হচ্ছে এখন মাদকাসক্তি বেড়ে গেছে, বাচ্চাদেরকে জানাতে হবে এটা করলে কি কি ক্ষতি হয়, কিভাবে স্বাস্থ্যহানি হয়, কিভাবে আস্তে আস্তে জীবন শেষ হয়ে যায়, সেগুলো আমাদের জানাতে হবে। এটা তো আমাদের পাঠ্যপুস্তকে অবশ্যই আসা উচিত। আমাদের দেশে একটা ধারণা আছে কি, এগুলা যত মানে আসল জিনিসগুলা, বাস্তবের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেক্স, আর বাস্তবের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাদকাসক্তি। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলাই আমরা আলোচনা করি না। আজকে আমি কিন্তু একটা সত্যি কথা বলবোই ডক্টর ফেরদৌস, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে, আমি যখন ক্লাস 6-7 পড়ি, আমাদের একটা গার্হস্থ্য বিজ্ঞানে আমাদের পিরিয়ড নিয়ে একটা চ্যাপ্টার ছিল।
যখনই ওই চ্যাপ্টারটা আসতো আমাদের টিচার বলতো কি তোমরা এই চ্যাপ্টারটা বাসায় পড়ে নিও। অথচ পিরিয়ড, মেনস্ট্রুয়েশন এগুলো তো একটা মেয়ের জীবনের প্রত্যেক দিন প্রতি মাসের একটা বাস্তবতা। এইটা যদি আমি একটা ছোট 6-এ পড়ি আমি কি জানি বলেন? এটা যদি আমাকে টিচার একটু, কারণ কি বাবা মাও অত বেশি বলে না, বাংলাদেশে তো বুঝেন বাবা মাও বাচ্চাটাকে কিছু তৈরি করছে না, স্কুলেও বলছে না, তাহলে আমি একটা 6 গ্রেডে পড়ি, আমি কি করব বলেন? কিন্তু যদি ঘটনাটা এমন হতো ক্লাস 6-এ 7-এ টিচার সুন্দর করে যখন ওই পিরিয়ডের চ্যাপ্টারটা আসবে সুন্দর করে বলে দিবে, দেখো মেয়েরা এটা কিন্তু একটা খুবই একটা নর্মাল জিনিস, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই বানিয়েছেন, এইভাবেই হয় প্রতি মাসে, এটা হলে তোমরা এটা করবা, এটা করবা, এভাবে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, তাহলে এটা একটা নর্মাল জিনিস। প্রত্যেকটা বাচ্চা কি ভীষণ একটা সেলফ স্টিম নিয়ে বড় হতে পারে। আর যদি এটা না জানা থাকে, ও আমার বোধহয় একটা বড় কোনো অসুখ, আমি তো মনে করতাম আমার বুঝি ক্যান্সারই হয়ে গেছে, কেন ব্লিডিং হচ্ছে। তো চিন্তা করেন আমাদের দেশের পরিপ্রেক্ষিতটা কি, আমরা বাস্তবটাকে নিয়ে আলোচনা করব না, লজ্জার একটা ব্যাপার বলে আমরা সবাই মনে করি। আরেকটা কথা বলবো, যদি এটা খুবই একটা বিতর্কিত হয়ে যায়, আমাদের স্কুলে কলেজে সেক্স নিয়ে কিছু শেখানো হয় না, অথচ আপনি দেখেন সেক্স নিয়ে না শিখালেও বাচ্চারা কিন্তু ভিতরে ভিতরে সব জানে, কিন্তু ভুলগুলো করে ফেলছে। সো আমাদেরকে এগুলো নিয়ে আলাপ করতে হবে, আমরা যত আলাপ করব আমরা তত জানবো, বাচ্চারা তত সেফে থাকবে। স্কুলে যদি পলিসি নাও থাকে, ডক্টর সত্যজিৎ বলুন। সত্যজিৎ, না ডক্টর সত্যজিৎ আপনার মাইকটা একটু ঠিক করুন, আমরা কিন্তু আপনার কথা ভালো শুনতে পাচ্ছি না, মাইকে একটু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ বলুন। হচ্ছে আপনার যেমন মনে করেন আমি আমার বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম একটা লোক সিগারেট খাচ্ছে, তা আমার বাচ্চা হয়তো জিজ্ঞেস করলো, বাবা এই লোকটা কি করে? এখন আমার উচিত না যে এটাকে অ্যাভয়েড করে যাবে, আমার বলা যে হ্যাঁ সিগারেট খাচ্ছে, সিগারেট খেলে কি হয় না হয়। একজন মানুষ সে যদি একটা ড্রাঙ্ক লোক দেখে, আমার বলা উচিত যে হ্যাঁ সে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করলে কি হয় না হয়, ওকে আলাপ করা উচিত। এগুলো নিয়ে লুকানোর কিছু না বলতে তাকিয়ে না, চলো আমরা চলে যাই, ওটা না। আমার মনে হয় এটাতে আরো বেশি ওপেনলি আলাপ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে যদি স্কুলের সিস্টেমের ভেতর নাও থাকে, লোকালি আমরা কিন্তু একজন মহিলা টিচারকে বলতে পারি আপনি মেয়েদের এই দুইটি জিনিস আপনি দায়িত্ব নিন। পুরুষ একজন সেরকম সেন্সিবল টিচারকে বলতে পারি ছেলেদের আপনি কথা বলুন এটি নিয়ে, কোনো অসুবিধা নেই, এটি জীবনের অংশ, তাই না? আমরা ধর্মের নামে কিছু ওপেন করছি না, লজ্জার নামে কিছু বলছি না, আলটিমেটলি আমাদের সন্তানরা বিপদে চলে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা অনেক কিছু জানলাম, আরো অনেক কিছু জানার আছে। দ্বিতীয় পর্বে আমরা ইয়াবা নিয়ে কথা বলবো, সাথে থাকবেন। তবে আজকের পর্বের যদি মূল একটি বিষয় নিতে চাই, যেটি ইনফরমেশন, অর্থহীন বন্ধুত্ব নয় সন্তানের সাথে, অর্থবহ বন্ধুত্ব। অনেক বাবা মাই বলবেন আমি তাদের সাথে বন্ধু, আসলে এইটি কতটুকু সত্য সেইটিও ভেবে দেখতে হবে। অর্থবহ বন্ধুত্ব গড়ে তুলুন আপনার সন্তানের সাথে, যেইটি সেই ছোটবেলা থেকেই প্রতিটি দিনে একটি লেভেলে, নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। হঠাৎ করে আপনি বন্ধু হবেন সেটিও কিন্তু হয় না। তো তাই শুরু থেকেই সেইটি চিন্তা করুন, আপনি সত্যিকারেই কি আপনার সন্তানের বন্ধু হয়েছেন? যদি না হয়ে থাকেন, আজই আবার প্ল্যান করুন কিভাবে বন্ধু হবেন এবং এই সমস্ত সমস্যা নিয়ে কিভাবে একসাথে এটি ফেস করতে হবে। আর সমাজের কাছে আমাদের দাবি, দেখুন এই সন্তানটি আমাদের সবার, দায়িত্ব আমাদের সবারই রয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকেও ধন্যবাদ। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে বলছিলাম এতক্ষণ। ধন্যবাদ।